এত বছর যাবৎ যে পুরুষটিকে ওহি ভালোবেসেছে, যে পুরুষটির জন্য অপেক্ষা করেছে, তাকে আজ তার প্রিয় বান্ধবী হোমির বর হিসেবে দেখে ওই অবিশ্বাস্য দৃষ্টিতে চেয়ে থাকে। তার কি কষ্ট হচ্ছে, নিঃশ্বাস বোধ হয়ে আসছে কেন, নাকি বুকের ভেতর কেউ নিয়মিত চাকু বসাচ্ছে? এত যন্ত্রণা, ওহির বোধ হয় শ্বাস বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। হৃদয়ের ভেতর অদ্ভুত এক আঘাত যেন দুমড়ে মুচড়ে দিল তার সমস্ত জীবন। ক্রমাগত তীর চালিয়ে কেউ যেন খুব সযত্নে তার হৃদয়টা ক্ষত বিক্ষত করল। ওই না চাইলেও তার চোখ টলমল করে, কেমন কষ্টে যন্ত্রণায় সে জামা মুচড়ে ধরে। শরীর গুলিয়ে আসছে কেমন, মুহূর্তের মধ্যেই বোধগম্য হলো চোখেও ঝাপসা দেখছে। এমনকি সাদিদ এহসান, তার ভালোবাসার মানুষটিকেও সে অস্পষ্টই দেখতে পাচ্ছে চোখের সামনে। ওই টলমলে চোখের জ্বালা কমে না, বরং যুক্ত হলো তার সব সময়ের সঙ্গী শ্বাসকষ্টটাও। ওই এত এত ভিড়, এত এত হইচই, এর মাঝে টিকে থাকতে পারল না, হাঁপাতে লাগলো। কি করুন ভাবে। আর ঠিক তখনই পাশে থেকে কাছে এলো হৃদি। আদুরি ওহির এমন বেহাল দশা দেখে ওকে আগলে নিতে নিতে দ্রুত শুধালো, কি হয়েছে তোর ওহি? ওহিরে, এমন করছিস কেন? ইনহেলারটা আছে তোর সাথে? এই ওহি। আকস্মিক সবার চোখের দৃষ্টি এসে পড়ল এবার ওহির উপর। কেমন লুটিয়ে পড়েছে মেয়েটা, হৃদিকে আগলে ধরেছে বাচ্চাদের মতো কান্না করতে করতে, হাঁপাতে হাঁপাতে কিছু না বলতে পারলেও ছোট বাচ্চার মতো কেঁদে যাচ্ছে কেবল। হৃদির হাঁসফাঁস লাগলো ওইটার এমন অবস্থা দেখে। আদুরে ভঙ্গিতে মেয়েটার পিঠে হাত বুলিয়ে বলতে লাগলো, বল না কি হয়েছে লক্ষ্মীটি? কেউ কিছু বলেছে? আপুকে বল, আপু কথা শোনাবো। বল না। ওই বাচ্চাদের মতোই কাঁদে। কাঁদতে কাঁদতেই কোনো রকমে অস্পষ্ট স্বরে কেবল বলল, সাদ ভাইয়া। হৃদি আপু। অস্পষ্ট স্বর, তার ওপর এত লোক, এত সমাগম। আকদ অনুষ্ঠান হলেও হৈমীদের পুরো গোষ্ঠীতেই লোক হয়ে গেল অনেক। আনুষ্ঠানিক বিয়ের অনুষ্ঠানে কত লোক হয়। হৃদি চোখ ছোট ছোট করে তাকালো। এত সমাগমে ওহির বলা কথাটা সে শুনতেও পেল না, বুঝলও না। অসহায় মুখে তাকিয়ে আবারও ওহির মুখে হাত রেখে ওহিকে শুধালো, কি বল, আরেকবার বল বুড়ি। ওহি আর কিচ্ছু বলল না, কেমন লুটিয়ে গেল, চোখ মুখ নিভে এলো যেন। অথচ ওহি নিজেই জানে না বোধ হয় ওর বুকের ভেতর কী ভীষণ যন্ত্রণা হচ্ছে, কী ভীষণ জ্বালা। হৃদি একা ওহিকে আগড়ে ধরলেও রুমে নেওয়ার জন্য তাকে কয়েকজনের সাহায্য চাই। কয়েকজন এগিয়ে ওহিকে মাত্র ধরে উঠাবে, ঠিক তখনই ওর আশেপাশের মানুষগুলোকে পাশ কাটিয়ে সামনে এলো লম্বা চওড়া একজন সুদর্শন পুরুষ। পরনে সুতিতে কাজ করা সাদা পাঞ্জাবি। একটু আগে ওহির মতো করে এবারে হৃদিও চমকালো। চোখ ছোট ছোট করে তাকিয়ে পুরুষটিকে অবলোকন করে বিড়বিড় করে শুধালো, সাদিদ এহসান। অথচ পুরুষটির কপাল কুঁচকানো। ওহিকে ওভাবে লুটিয়ে হাঁপাতে আর কাঁদতে দেখে সে গভীর ভাবি এতটা সময় চেয়েছিল দূর থেকে, এখন আরও গভীর ভাবে চাইল যেন মেয়েটার দিকে। চোখ নিবু নিবু, অথচ চোখের পাতা ভেজা ঠাকাতে মেয়েটাকে মিষ্টি লাগছে। সাদিদ মনোযোগ দিয়ে কপাল কুঁচকে তাকিয়ে থাকে। চিনতে পেরেছে মেয়েটাকে সে, যে মেয়েটার জন্য এত পাগলামো, এত অস্থিরতা, এত ঝামেলা করে চলেছে। এখনও সে মেয়েটাকে কি এত বছর পর দেখে সাদিদ চিনতে পেরেছে? উত্তর পাওয়া যায় না। তবে সাদিদের চোখ মুখ কুঁচকানো, কিছুটা রাগ যেন জমেছে চাহনিতে। তাকিয়ে দেখে মেয়েটার দৃষ্টিও তার দিকেই। সাদিদ ওহির দৃষ্টিতে স্পষ্টভাবে দৃষ্টি রাখলেও মুখ চোখ টান টান দেখালো, রাগ রাগ ভাব। সেই রাগ রাগ ভাব নিয়ে মেয়েটার একটু কাছে যেতেই খুব মিষ্টি একটা সুবাস নাকে এসে লাগছে বোধ হয়। সে একবার চোখ বুঝলো, নাসারন্ধে সুবাসটা বেশ অনুভব করে পুনরায় চোখ খুলতেই দেখা মিলল ওহির পাশে একটা ছেলের। ওহির গালে হাত রেখে আগলে নিচে কেমন
ইনহেলারটাও এগিয়ে দেয় মুখে। সাদিদ ভ্রু কুঁচকেই তাকায় ছেলেটার দিকে। বোধহয় একটু বেশি রাগ লাগছে এখন। ফর্সা নাকটা ইতোমধ্যে লাল হয়ে এসেছে। কেন এমন রাগ লাগছে ছেলেটাকে? ভ্রু কুঁচকে অবলোকন করেই সে শুধালো, কি ব্রো, বাংলা সিনেমার মতো মুখে হাত দিয়ে দুটো প্রেম বাক্য শোনালেই সুস্থ হয়ে যাবে নাকি মেয়েটা? আশ্চর্য। এতটুকু বলেই ফের মুখ টান টান করে চোয়াল শক্ত করলো। ধীর আওয়াজে বলল, ওভাবে গালে মুখে হাত না দিয়ে ফ্রিভাবে ইনহেলার নিতে দাও, স্পেস দাও। ছেলেটা ভ্রু কুঁচকে তাকালো সাদিতের দিকে, বলল, আপনি কে? সাদিতের মনে মনে দুটো বিরক্তকর শব্দ আসলো। ছেলেটার প্রতি তার রাগ হচ্ছে, একটু বেশি রাগ হচ্ছে। মেজাজ উত্তপ্ত থেকেছে তার। তবুও নিজেকে সামলে ছেলেটাকে শুধালো, তার আগে বলো তুমি কে ব্রো? ছেলেটা উত্তর করলো, ওই জানে আমি কে, সো ওর যত্ন নেওয়ার অধিকারও আমার আছে। বাহ, কি সুন্দর উত্তর! কোথাকার কোন ছেলে এসে বলছে কিনা এই মেয়ের যত্ন নেওয়ার অধিকার তার আছে? শঙ্খু এক জেদ চিরচির করে ওঠে যেন সাদিদের চোখে মুখে। ওহির দিকে এমনভাবে ভ্রু বাঁকিয়ে তাকিয়ে থাকলো যেন এই অপরাধে সে সুযোগ ফেলেই ওহিকে গলা টিপে মারবে। নাকের অগ্রভাগ ইতোমধ্যেই লাল টকটকে হয়ে আসে রাগে। ওহি ততক্ষণে চোখ বুজে এলিয়ে দিল শরীর। বোধহয় জ্ঞান হারিয়েছে। সাদিদ এবারও ব্রুক বাঁকিয়ে কার্যকলাপ পরখ করছিল। ছেলেটা যখনই ওহিকে কোলে তুলতে নিবে ঠিক তখনই সাদিদ এগিয়ে ঝুঁকলো, হাত দিয়ে আগলে কোলে তুলল ওহিকে। গম্ভীর একরোখা স্বরে বলে উঠল, মনে হচ্ছে না তুমি তাকে কোলে নিতে পারবে ব্রো। বড্ড ছোট তো তুমি, বরং আমি কোলে করে নিয়ে যাচ্ছি, তোমার সুবিধাই হবে বলো। এতটুকু বলে ফের উপস্থিত সবার উদ্দেশ্যে একরোখা স্বরে বলল, সবাই মিলে এভাবে ভিড় না করে একটা ফাঁকা রুম দেখিয়ে দিন, আমিও কে ওখানে নিয়ে যাচ্ছি বরং। উপস্থিত সবাই সাদিতের এমন কথা শুনে সরে গেল। বাসার ফাঁকা একটা রুম দেখিয়ে দিল হৈমির বড় বোন। সাদিদও সেই মোতাবেক ওইকে নিয়ে গেল সে রুমটায়। বিছানায় শুইয়ে দিয়ে ফ্যান অন করলো। অতঃপর গাঢ় দৃষ্টি ফেলে মেয়েটার ক্লান্ত মুখশ্রী, অশ্রুভেজা চোখে পাপড়ি, থুতনিতে থাকা তিলটা পরখ করে খুব মনোযোগ দিয়েই পরখ করে। পরপর নজর সরিয়ে পানির বোতলটা হাতে নিয়ে কিছুটা পানি ছিটাতে লাগলো ওহির মুখে। ঠিক তখনই পাশ থেকে কেউ বলে উঠল দ্রুত, আপনি সাদিদ এহসান না? ইনস্টোতে আপনার ফলোয়ার আমি। হৃদি এতক্ষণ যাবতই সাদিদকে খেয়াল করে যাচ্ছিল। সাদিদের কপাল কুঁচকানো, ওহির প্রতি রাগ রাগ ভাব নিয়ে তাকানো সবটাই, অথচ বুঝে ওঠে না অসুস্থ একটা মানুষের দিকে এভাবে রেগে তাকানোর কি আছে। হৃদি ছোট চেপেই তাকায় সাদিদের উত্তর পাওয়ার আশায়। সাদিদও প্রশ্ন শুনে পাশ ফিরে তাকায়। এটা কোন পরিচয়ের ধরন? ইনস্টাগ্রামে তার ফলোয়ার বলে কি সে এখন মেয়েটাকে বিশেষ চোখে দেখবে, নাকি আতিথেয়তা দেখাবে? একরোখা স্বরে বলে উঠল সে, ইনস্টাগ্রাম ফলোয়ার হলে কি আপনাকে এখন আমি মাথায় তুলব? ফ্রেন্ডদের এই অবস্থায় এইসব মাথায় আনেন কিভাবে? যদিও ওই হৃদির ফ্রেন্ড নয়, বোন, আপন বোনের মতোই স্নেহ করে সে। হৃদির পছন্দ হলো না উত্তরটা। বলল, বেশি বকবক করবেন না, আমি ভুল না হলে ওর এই অবস্থাও আপনারই জন্য ভাই। কোত্থেকে টপকে পড়েছেন এই দেশে? সাদিক ব্রু বাঁকিয়ে বলল, হোয়াট? হৃদি কোমরে হাত রেখে বলল, আগে বলুন আপনি সাদিদ এহসান রাইট? বলুন উত্তরটা। সাদিদ ব্রু কুঁচকে তাকালো। পুনরায় একবার বিছানায় পড়ে থাকা ওর দিকে চেয়ে বলল, আপনার ফ্রেন্ড তো অসুস্থ, আমি কে তা না জেনে ফ্রেন্ডের পাশে থাকুন বরং। হৃদির এই ছেলেকে পছন্দ হলো না। এমন ঘাড়তেরা একরোখা ছেলের হাতে এসে নিজের বাচ্চা মতো বোনকে কখনোই দিত না, দিবেও না। এত রুক্ষ একটা মানুষের কাছে ওহির মতো সফট
হার্টের মানুষ থাকলে বেঁচে থাকবে। দিনের মধ্যে হাজারবার কষ্ট পাবে তার বোনটা। হৃদি ছোট শ্বাস ফেলে ওর দিকে গেল, মুখে চোখে জলের ছিটে দিল। তারপর কিছুটা সময় পর ওর জ্ঞান ফিরতেই হৃদি ফোঁস করে শ্বাস তুলল, বলল, একটা ছেলেকে এত বছর এত দূর থেকে ভালোবেসে অপেক্ষা করে লাভ কী হলো? ছেলেটার কথাবার্তা কেমন জানি ওহি। তুই এই ছেলেকে কি করে ভালোবাসতে পারলি? আমি চোখ বুজেই বলে দিতে পারি, এই ছেলে রক সোটা। তুই ওই ছেলের কাছে জীবনেও ভালো থাকবি না। উঠতে বসতে রাগ ঝাড়বে এই ছেলে। আর তুই কি না এসেই ওই ব্যাটাকে দেখে এমন হ্যাং হয়ে গেলি ওহি। সি, ওই সেসবে কান দিল না। অনেকটা সময় সে সেলিংয়ের দিকে তাকিয়ে চুপ থাকলো। প্রায় আধ ঘন্টা কি 1 ঘন্টা সে কোনো কথাই বলল না। উঠে বসে জানলার ধারে তাকিয়ে থাকলো। হৃদি কয়েকবার কথা বললেও ওই উত্তর করলো না, একদমই চুপ থাকলো। হৃদি কিছুটা সময় তার সাথে থাকলেও অনেকটা সময় পর সে বাইরে গেল হোমির অকদ অনুষ্ঠান দেখতে। অতঃপর আবার ফিরে এসে শুধালো, হোমির বরটাকে তো আমি দেখতেই পেলাম না রে ওহি। তার আগেই আকদ অনুষ্ঠান কমপ্লিট, এটা কেমন কথা বলতো? বড় আপুকে ফেলে ওই মেয়ে আকদ সেরে ফেললো। অন্য সময় হলে ওই হাসতো, তাদের আসতো বিনোদন, হৃদি আপুকে উপভোগ করত। কিন্তু আজ হলো না। জানালার বাইরে তাকিয়ে বলল, হৈমির বিয়েটা হয়ে গেল হৃদি আপু। শুনলাম তো হয়ে গেল, কিন্তু আমাদের খাওয়া হলো না রে ওহি। পেটের ভেতর ইঁদুর দৌড়াচ্ছে। বিকালের মধ্যে বাসায় পৌঁছাতে হবে। আবার আমাদের হৃদি এত গুরুত্বপূর্ণ কথা বলল, অথচ পাত্তা দিল না ওহি। হৃদি এই নিয়ে বিরক্ত চোখে তাকাতেই তার কোনো একটা কথা মনে পড়ল যেন। দ্রুতই বলল, আমাদের তো হিমির আকদে এসে হৈমির দেবর ভাসুর কাউকে পটানোর কথা ছিল রে ওহি। স্নিগ্ধ ভাইয়ের পিছু ঘুরে লাভের লাভ কিছুই হচ্ছে না। বেচারা আমাকে পাত্তা দিচ্ছে না। আমার উচিত এখন একটা ছেলে পটিয়ে ওই ব্যাটার নাকের সামনে দিয়ে ঘুরে ঘুরে দেখানো, বোঝানোর যে, দেখ বেয়াদব, আমারও বয়ফ্রেন্ড আছে। ওই একটু হাসলো, এবারে বলল, হৈমির হাজবেন্ডের টুইন ব্রাদার তো বিবাহিত, পাঠবেই বা কাকে? হৃদি ব্রু কুঁচকেই বলল, টুইন ব্রাদার? তোদের সবার কি টুইন ব্রাদারদেরই পছন্দ হয় নাকি? বুঝলাম না। কিন্তু তুই কি করে জানলি যে হৈমির হাজবেন্ডের টুইন ব্রাদার আছে? ওই শীতল ভঙ্গিতে তাকালো। আজ তার বান্ধবী হৈমির আকদ অনুষ্ঠান ছিল, তারই প্রিয় বান্ধবীর আকদ অনুষ্ঠান। অথচ এসে যে এমন একটা চমক পাবে কে জানতো? সাদিদ এহসান ওরফে তার সাদ ভাইয়াকে সে আজ কত বছর পর দেখেছে। কতগুলো বছর অপেক্ষা করেছে এই রক শোটা সাদিদ এহসানের জন্য। অথচ তার সাদ ভাইয়া হয়তো তাকে মনেই রাখেনি। সেই কবে কোনো ছোটোকালে শেষ দেখা। এত বছর মনে রাখার কথাও না। ওর কষ্ট হয় যে পুরুষটিকে সে এত বছর নীরবে ভালোবেসেছে, অপেক্ষা করেছে সাক্ষাৎ হওয়ার জন্য। সে পুরুষটির সাথে এভাবে সাক্ষাৎ হবে সে স্বপ্নেও ভাবেনি। এখন তো কিছুই করার নেই। হয়তো এখন অনুভূতি প্রকাশ করেও কিছু হবে না। সাদ ভাইয়া বিয়েতে রাজি না হয়ে তো এমনি এমনি বিয়ে করতে আসেনি। আর ওই কেউ এত বছর পর মনে আছে কিনা সন্দেহ। ওই তাচ্ছিল্য নিয়ে হাসলো, হৃদির দিকে চেয়ে বলল, আকদ অনুষ্ঠান শেষ না আপু? হ্যাঁ শেষ তো। এতক্ষণ যাবৎ কি আর আকদ আটকে থাকবে তোর আমার জন্য? আমরা কি VIP পার্সন? কিন্তু হৈমিরটার এই অকাল মৃত্যুতে আমি শোকাহত। বেচারিকে আমরা সেও ওর মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে পারলাম না রে ওহি। হৃদি হাসলেও এবারে ওহি হাসে না। শান্ত গলায় জিজ্ঞেস করলো, তুমি জানো হৈমির বরকে কে? ওহির স্বর আটকে আসে যেন, কণ্ঠ বসে আসে, আবারও কান্না পাচ্ছে তার। তবুও বলল, সাদিদ এহসান। সাদ ভাইয়া হৈমির বর হৃদি আপু? হৃদি 2-1 সেকেন্ড চুপই থাকে, বিশ্বাস করতে পারে না। সুদাই হো সাদিদ এহসান? হ্যাঁ। হৃদি এবারে
শান্ত সাহানিতেই তাকায়। কখনো সে শান্ত বুঝদার, আবার কখনো চঞ্চল। ওই দিকে সে ওর টলমলে আঁখি বুঝে উঠে হৃদি ঠোঁট চেপে দীর্ঘশ্বাস ফেলল। ওই দিকে সে দ্রুত বলল, কাঁদবি না। আবার শ্বাসকষ্ট। ওই কাঁদে না, কান্না আটকায় ঠোঁট কামড়ে। তারপর বলে, আমারই ভুল। আমি যদি ছোটবেলায় সাদ ভাইয়ার কথা মতো কেবল তার সাথেই মিশতাম, তার সাথেই থাকতাম, তাহলে সাদ ভাইয়া দূরে যেতেন না। অত দূরে কখনোই যেতেন না বলো। তবুও যখন চলেই গেলেন, তখন মাঝপথে এসে আমি কেন সাদ ভাইয়ার প্রতি আকৃষ্ট হলাম? হৃদি আপু কেন কিশোরী বয়সে তার ছোটোকালের পাগলামোগুলো মায়ের থেকে শুনে শুনে মানুষটাকে নিয়ে ভাবতে বসলাম? কেন এত বেশি ভাবলাম আমি তাকে কল্পনায় রেখে, যেখানে নিশ্চয়তা ছিল না, এক আকাশ দূরত্ব, পরিচয় ছিল না, তারপরও কেন আমি তার প্রতি আকৃষ্ট হলাম? আমি তার আশা ধরে বাঁচলাম কেন হৃদি আপু? কেন কিশোরী বয়সের পর আমি তার জন্য এতটা পাগল হলাম? আমারই ভুল, আমারই। আমি তো জানতাম এটা অনিশ্চিত, কিছুই হওয়ার ছিল না যেখানে, সেখানে সে বিয়ে করলেও আমার কি? আমি কেন মানতে পারছি না? আমার কেন কষ্ট হচ্ছে হৃদি আপু? এত কেনর উত্তর হৃদির কাছে নেই, সত্যি নেই। তবে ওর মাথায় হাত বুলিয়ে সে আদুরে ভঙ্গিতে বলল, কাঁদে না বাচ্চা, তোরই তো একপাক্ষিক অনুভূতি ছিল বুড়ি। সে জানি না, হয়তো ও দেশে গিয়ে এত বছরে ছোট্ট ওই বুড়িকে ভুলে গিয়েছে সে। এটা স্বাভাবিক। ছোটকালের কথা নিয়ে কি কেউ পড়ে থাকে বলো? আর তার ছোটকালের জেলাসনেস যে বড় হয়ে তোর প্রতি কোনো অনুভূতিতে পরিণত হবে, এমনটাও বলা নেই। ছোটবেলায় তো সব বাচ্চারাই জেদি থাকে, জেদ দেখায় অল্পতেই, সেও হয়তো তেমন জেদি ছিল। তাছাড়া তুইও কিন্তু ছোটকাল নিয়ে পড়েছিলি না ওহি? তোর সাত ভাইয়া আধ ভাইয়াকে মনে রাখলেও তাদের নিয়েই তো তোর সর্বক্ষণ চলেনি। হয়তো কিশোরী বয়সের পর তুই তাকে গুরুত্ব দিয়েছিস একটু বেশি। তার গল্প শুনে তাকে ভাবতে ভাবতেই অনুভূতিটা তৈরি করে ফেলেছিস। একটু বেশি অনুভূতিপ্রবণ হয়েছিল তার প্রতি। তোর মনে হয়েছে ছোটকালের সেই নিষেধ, সেই রাগ, সেই জেদ, সেই অধিকারবোধ সে আবারও প্রয়োগ করবে কখনো। তারপর ভার্চুয়ালি তাকে ফলো করা, ফেক আইডি দিয়ে কথা বলে ব্লগ খাওয়া, এইসবের পর আরও বেশি বাড়ল তোর অনুভূতি। অথচ ওদিক থেকে অনুভূতি তো ছিলই না। সে তোকে চেনেও না এখনও। আদৌ ছোট্ট ওহিকেও মনে রেখেছে কি না কে জানি। আমরা তো জানতাম তা ওহি, তাই না? ওহি মাথা নেড়ে বলে, হ্যাঁ জানতাম। অনুভূতিটা একতরফা জানতাম তা হৃদি আপু, তাও মানতে পারছি না। একটু সময় লাগবে হয়তো মানিয়ে নিব, কিন্তু হৈমিকে কিছু বলো না আপু। এই মানুষটাই যে সে সাদিক এহসান বলো না। হৃদি দীর্ঘশ্বাস ফেলে বলল, হৈমির সাথে আগদোটা আটকানো গেলে তাও ভাবা যেত। এখন ভুলে যা সেলফ, ভুলে যা তাকে ওহি। ভেবে নিয়ে সে কোনো সেলিব্রিটি ক্রাশ তোর, যাদের অহরহ অন্যের হাতে দেখি আমরা, তাই না? হৃদি আপু যতটা সহজে বলল ভুলে যেতে, ততটা সহজে হয়তো ওহি বলতে পারবে না। কিংবা সাদিদ এহসান তার সেলিব্রিটি ক্রাশও নয়, সাদিদ এহসান তার কোনো ক্রাশই নয়। একটা পাগলামো কিশোরী বয়সে হঠাৎ উড়ে আসা ভালো লাগা, উড়ে আসা প্রেম, উড়ে আসা অনুভূতি। এত বছর যাবৎ যা ওহি হৃদয়ে আগলে এসেছে, আড়াল হতে অনুভূতি পুষেছে, সে অনুভূতি ভোলা এতই সহজ? ওহি এসব ভেবেই ছোট্ট শ্বাস ফেলে। তখনই কানে এলো হাস্যোজ্জ্বল পুরুষালী কুশর, এই যে ভাবির বান্ধবী, আমাদের সাথে মিট করার আগেই এভাবে সেন্সলেস হয়ে গেলেন। ওই তাকায় দরজায়, কয়েকটা ছেলে পেলে তাদের মধ্যে থেকে কেউ বলেছে, তবে তার নজর যাতে আটকালো তা হলো দরজার বাইরে থেকে ব্রুকুসকে থমথমে মুখ নিয়ে তাকানো সাদিতের দিকে। দেখেই মনে হচ্ছে সে চরম বিরক্ত। ওহির বুকের ভেতর কেমন যেন করে। একটু আগেকার
টলমলে আবেগ আরও ভারী হয়ে উঠে যেন। দীর্ঘ 7 বছর ভালোবাসার পুরুষটিকে ওই নিজের চোখে সামনেই অন্যের হতে দেখল, তাও আবার নিজেরই প্রিয় বান্ধবীর স্বামী। একটু একটু করে জমানো অনুভূতিগুলো ভেঙে চুরমার হলো। ওই প্রিয় বান্ধবীর সাথে তারই প্রিয় পুরুষের আকদ অনুষ্ঠান হওয়ার আজ 1 সপ্তাহ পার হলো। এই 1 সপ্তাহে ওই একবারও হৈমীর সাথে যোগাযোগ করলো না। হৈমীর সাথে শেষ কথা হয়েছে বিয়ের দিনই, এরপর আর কথা হয়নি। হৃদি অবশ্য বুঝিয়েছে তাদের বরের ছবি আগে দেখায়নি বলে সে রাগ করেছে। ওহির সাথে অবশেষে আজ দেখা হলে হৈমীর সাথে। আশেপাশে উত্তপ্ত রোদের তেজে দুজনেরই মুখ লাল হয়ে এসেছে। ওই তাকায় দুজন দুই ডিপার্টমেন্টে হাওয়াতে ভাবল হৈমীর জরুরি ক্লাস বোধ হয়। জিজ্ঞেস করলো, হৈমী শুনে যা, আমি রাগ করিনি। হৃদি আপু তোকে মিথ্যে বলেছে। হৈমী মিষ্টি করেই হাসে, এগিয়ে এসে দ্রুত জড়িয়ে নিয়ে বলল, আমি জানি আমাদের ইনোসেন্ট ওহি আমার ওপর কোনোভাবে রাগ করে থাকতে পারে না। আজ তো রসগোল্লা কিনা আমার ওহিতা। ওহিয়া হাসে। হৈমী এবারে তারা দেখিয়ে ঘড়িতে সময় দেখল, দ্রুত বলল, সময় অনেক হয়ে গেল রে ওহি, তোর দুলাভাই বোধহয় দাঁড়িয়ে আছে, আমায় যেতে হবে রে ওহি। ওহি এবারও হাসলো, তবে বুক চিরে বেরিয়ে এলো শঙ্খ দীর্ঘশ্বাস। 7 ভাইয়া বাইরে দাঁড়িয়ে আছে হৈমীর জন্য, নিশ্চয়ই খুব ভালোবাসে হৈমীকে। ইস, যদি 7 ভাইয়া তাকে ভালোবাসতো, যদি তাকে বিয়ে করত, এভাবেই দাঁড়িয়ে থাকতো ভার্সিটিতে এসে। ওই বিষয়টা ভেবে পর মুহূর্তেই নিজেই অস্বস্তিতে পড়ল। সে কি নোংরা ভাবনা ভাবছে সে, অন্যের বরকে নিয়ে ভাবছে, এটা বিবাহিত পুরুষ নিয়ে ভাবছে, বিবাহিত পুরুষের জন্য অনুভূতি পুষছে। সে ওই নিজেকেই নিজের ছোট লাগে। আর যাই হোক, বিবাহিত পুরুষের প্রতি অনুভূতি দেখে নিজেকে নিচু প্রমাণ করার মেয়ে সে নয়। মনে মনে নিজেকে শাসালো সে, নিজেকে মনে মনে শুধালো, সি ওহি, সে অন্যের বর, অন্যের বিয়ে করা বর। তুমি তার দিকে নজর দিতে পারো, অন্যের জিনিসে নজর দিতে নেই ওহি। ওই কথাটা মনে মনে বলেই নিজেকে শাসিয়ে নিয়ে হৈমীর দিকে চাইল, বলল, যা, সাবধানে যাস। হৈমী খুশিতে হাসলো, দৌড়ে যেতে যেতে বলল, তোর সাথে ফিরে কথা বলবো রে ওহি। আপাতত বরের সাথে ঘুরতে যাচ্ছি। ওই তাকিয়ে হাসলো। পর মুহূর্তেই দেখা মিলল রাফিদ, নিহা আর তাসিনের। এখন ডিপার্টমেন্টে এবং বহুকালের বন্ধুত্বের সুবাদে এদের সাথে ওহির ও সম্পর্কটা সুন্দর, খুবই সুন্দর। ওহি, হৃদি, হৈমী তিনজনই এক বাসায় ভাড়া থাকে। বাসায় একই শহর হলেও ওরা বাসায় না থেকে এভাবেই থাকে এখানে। হৈমী যদিও আকদ অনুষ্ঠানের পর এখনও ফেরেনি। ওহি বাসায় ফিরল সন্ধ্যার একটু আগে, মুখে চোখের ক্লান্তিতে। যখন কার বুকের ব্যথা তীব্র হয়ে ওঠে, তখন ওহি চোখ বুজে নিয়ে শৈল এলিয়ে দিল বিছানায়। বুকের পোড়া ব্যথা এবং যন্ত্রণা নিয়ে আফসোস করে বলল, কেন আমার হলেন না 7 ভাইয়া, কেন আমার হলেন না? যদি আমার হতেন, আমি আপনার সমস্ত রাগ মেনে নিতাম 7 ভাইয়া, সমস্ত উত্তাপ সহ্য করে নিতাম, সমস্ত জেদ, সমস্ত ক্ষোভ আমি সামলে নিতাম 7 ভাইয়া। অথচ আপনি আমায় একটাবারের জন্য মনে করেননি, একটাবারের জন্য মনে রাখেননি ওহিকে। আবারও টলমলে আবেগ নিয়ে বলল, আপনি ওহির হলে ওহি স্বর্গে বাসত 7 ভাইয়া। আপনি যদি ওহির হতেন, ওহি আপনাকে সত্যি আগলে নিত, এত বেশি আগলে ধরতো যে ওহির এই জীবনের সমস্ত দুঃখ, সমস্ত ক্লান্তি সে সুখ হিসেবে ভেবে নিত। ওহি সবই বিড়বিড় করে বলছিল, চোখ টলমল করছে। এতদিনের ভালোবাসা, এতদিনের অনুভূতি ভুলে ওঠা সহজ নয়। আক্ষেপ, কষ্ট, যন্ত্রণা প্রতি মুহূর্তেই মনে করাচ্ছে এই পুরুষটার প্রতি তার কত শত অনুভূতি বন্দী ছিল। ওই চেষ্টা করছে, পুরোপুরি চেষ্টা করছে ওই পুরুষটিকে ভুলে যাওয়ার, হয়তো ভুলতে পারবেও কোনো একদিন। হৈমী আর শাড়ি পরেছে, একদম লাল টকটকে একটা শাড়ি, কানে গুজে নিয়েছে একটা লাল গোলাপ, অতঃপর সুন্দরভাবে একটা টিপ
গুজে নিয়েছে কপালের মাঝখানটায়। নিচে তার বর দাঁড়ানো, একটু পরই হয়তো অপেক্ষার বাঁধ ভেঙে হর্ন বাজাবে। হৈমি আয়নায় নিজেকে দেখে শুনে নিয়ে নিচে নামলো। মোটর বাইকে বসা ছেলেটাকে ছোট ছোট চোখে পরখ করে নিয়ে সামনে গিয়ে বলল, মিস্টার আবিদ এহসান। বইয়ের দিকে তাকান তো চোখ তুলে আবিদ অন্যদিকে ফিরে ছিল। ইচ্ছে করেই বোধহয় তাকায়নি। তবে হৈমির কথা শুনে সে ঠোঁট কামড়ে হাসে। পর মুহূর্তেই তাকায়। মুগ্ধ দৃষ্টি না ফেললেও কিয়ৎক্ষণ চেয়ে থেকে সে হেসে ফেলল। বলল, মিসেস আবিদ এহসান, আমাকে প্লিজ এভাবে চক্রান্ত করে ফাঁসিয়ে দেবেন না। অনুরোধ রইল আমার। রহমি হাসে। নিজেই গিয়ে আবিদের পাশে দাঁড়িয়ে বলল, ফাঁসিয়ে তো আমায় দিলেন। এত ভদ্র ভালো একটা ছেলে হয়ে তো আমাকে বিবাহিত নারীর পদবি দিয়ে দিলেন, যেখানে আমার বড় ছোট বান্ধবী কেউ এখনো বিবাহিত করল না। আবিদ ভ্রু কুঁচকে বলল, বিয়ে করে পস্তাছো? হৈমি চোখ ছোট ছোট করে ফেলে বলে, অবশ্যই পস্তাচ্ছি। আমার প্রেম করা হলো কোথায়? প্রেম করার আগেই ছেলের বিয়ে করে ফেলতে হবে। অলরেডি দুইবার বিবাহ সম্পূর্ণ করে ফেলেছে এই ভদ্র ভালো আবিদ এহসান। দেখে বোঝা যায়। আবিদ হেসে ফেলে বলল, হৈমির মতো মেয়ে প্রেমিকা হলে যা হয় আর কি। রিস্ক নিতে চাইনি। হৈমি মুখ ভেঙায় বলে, দাঁড়িয়ে থাকবো নাকি বাইকে উঠতে বলবেন? থাকো, কাছাকাছি থাকলে আমার যদি সর্বনাশ ঘটে। হৈমি ভ্রু বাঁকিয়েই তাকায়। অতঃপর বাইকে উঠে বসে বলল, ঘটুক তবে সর্বনাশ। আবিদ নিঃশব্দে হাসে। ঠোঁট কামড়ে কিয়ৎক্ষণ তাকায় বাইকের মিররের ভেসে আসা তার প্রিয়তমার মুখ প্রাণে। সাদিদ এহসান নামা পুরুষটা আজ বেশ কয়েকদিন যাবৎ বাসায় ঝামেলা পাকিয়েছে। আজ সে ঝামেলা কিছুটা চূড়ান্ত রূপ নিয়েছে। রাগি রাগি করে এক পর্যায়ে সাদিদ ফুলদানিটা ছুঁড়ে ফেলেছে ফ্লোরে। নিধি ছেলের এই বেয়াদবি রূপ দেখে বিরক্তই হলো। কপাল কুঁচকে বলল, সমস্যা কি নিনিকে? তুমি সত্যি বিয়ে করবে না? সাদিদ নাক মুখ কুঁচকে নিয়ে তাকায়। উত্তরে বলে, সমস্যা অনেক। নিনিকে যে আমি জীবনেও বিয়ে করব না তা তুমি জানো আম্মু। আবিদকে ওর বউ বুঝিয়ে দিয়েছো, এবার আমাকেও আমার বউ বুঝিয়ে দেওয়া হোক। শত হোক ওর থেকে আমি 1 মিনিটের বড় হই। নিধি চোখ ছোট ছোট করে তাকিয়েই ছেলের দিকে ফিরে বলল, আবিদ বলেছে ওর বউ আকদের পর ও বাড়িতেই থাকবে। হৈমির পড়া শেষ হওয়ার পর একেবারে আনুষ্ঠানিক বিয়ের পর হৈমিকে ঘরে তুলবে, সংসার করবে। কিন্তু তুমি তো তাতে রাজি নও। তুমি বিয়ের পরই বউ তুলবে, সংসার করবে, বউয়ের বাড়ির লোক এতে রাজি না হলে আমরা কি করব? এর থেকে নিনি তোমার সব চাওয়ার সাথে মিল আছে। সে বিয়ের পর সংসারও করতে রাজি আছে। সাদিদ দাঁতে দাঁত চেপে পুনরায় রাগ দেখিয়ে টেবিলের ওপর থাকা কাঁচের গ্লাসটা ছুঁড়ে ফেলে বলল, নিনির কথা এখানেই থামাবে তুমি আম্মু, নয়তো খারাপ হবে। ওকে বাদ। কিন্তু তুমি যার কথা বলেছ এবং যা চাও তা হবে না। সাদিদ ব্রুকু বাঁকায় মায়ের দিকে তাকিয়ে বলে উঠল, হবে না কেন? ও কি সবসময় ও বাড়িতে থাকবে নাকি? বিয়ের পর তো অবশ্যই সংসার করবে, তাই না? তাছাড়া বিয়ের পর কি তুমি থেকেছিলে নানু বাড়ি? সাদিদের আব্বু মহাশয় উপস্থিত হলো এতক্ষণে। ছেলের নাকের ডগায় রাগ দেখে শান্ত করাতে আশ্বাস দিয়ে বলল, এত বছর যখন অপেক্ষা করেছো আরেকটু অপেক্ষা করো। সাদিদ হনহন করে চলে যেতে যেতে বলে গেল, পারবো না। তোমরা ব্যবস্থা না করলে আমি নিজেই সেফ নেব। তখন দোষ দিবে না। ওই 2 দিন পরই বাসায় যায়, বাবাকে আর ছোট ভাইকে দেখে আসে। যদিও সে বাসাতেই থাকতে চেয়েছিল, বাসা থেকে ভার্সিটি আসা যাওয়া করতে চেয়েছিল, কিন্তু বাসা ভার্সিটির পথটা প্রায় 1.5 ঘন্টার। কিছুটা কষ্ট হয় বলেই বাবা এই সিদ্ধান্ত নিয়েছিল তার জন্য। ওই ছোট্ট শ্বাস ফেলে গতকালই সে বাসা থেকে ফিরেছে, অথচ আজ তাকে তার আব্বু কল দিয়ে জানালো, ওই তোমার সাথে আমার কথা আছে, তুমি বাসায় ফিরবে। ওই প্রায় সঙ্গে সঙ্গে হেসে জানালো, অবশ্যই আব্বু,
ফিরছি আমি। তারপর রওনা হলো ঘন্টা দুয়েক বাস জার্নি করে। বাসায় পৌঁছে যখন লম্বা একটা গোসল সেরে বেলকুনিতে বসলো, তখন আব্বু এলো তার ঘরে। শুধালো, বসার ঘরে গিয়ে বসো, দেখো কারা আছেন, কথা বলে এসো, বাকিটা আমি একটু পর বলছি তোমায়। আম্মু, ওহি ছোট করে বলল, যাচ্ছি। ওহি গেল। তারপর সরাসরি প্রথমে যাদের চোখে পড়ল তারা হলো যমজ দুই ভাই, সাদিদ আর আবিদ। তবে ছোটকালের মতো ওহি এই দুজনকে আজ চিনে উঠতে পারছে না। কে সাদিদ আর কে আবিদ বুঝে ওঠে না। ফ্যাল ফ্যাল করে তাকাতেই দুজনের একজন বলে উঠল, ওহি বুড়ি, ভালো আছিস তুই? কত বড় হয়ে গেছিস বুড়ি। ওহি এবার আন্দাজ হলে এটা আবিদই হবে। সাদিদ জীবনেও এভাবে হেসে কথা বলবে না। ওই একটু পাশে ঘুরে তাকাতেই দেখলো পাশে সাদাব আঙ্কেলকে দেখছে সে বহু বছর পর। আবিদ আর সাদিদকে ফেসবুক আর ইনস্টাগ্রামের কল্যাণে এই কয়েক বছর যাবৎ দেখে আসলেও এই মানুষটাকে সে আজই দেখছে। হেসে জানালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। কত বছর পর সাদাব হাসে। ওই ফের একটু আগের আবিদ ভাবা মানুষটার দিকে চেয়ে বলল, তুমি? সেই নিজেই হেসে বলল, আমি আবিদ। ওই হেসে বলল, আদিত ভাইয়া, ছোটকালের মতো আদি ডাকবি বুড়ি। অবশ্য ওটাই সুন্দর, খারাপ শোনাচ্ছে না। অন্যদিকে সাদিদ ভ্রু কুঁচকে তাকিয়ে আছে আবিদের দিকে। এত গদগদ ভাব দেখাচ্ছে যেন বিয়েটা আবিদই করবে। আশ্চর্য, আশ্চর্য, সে এই আবিদকে এখনো ঈর্ষা করে। বিষয়টা যদি হয় ওহি। ভ্রু চাপিয়ে তাকিয়ে থাকে শীতল চাহনিতে। ভাবে, ওহি কি তাকে দেখেনি? শুধু আবিদকেই চোখে পড়েছে নাকি এই মেয়ের? এত সব কিছু ভাবতে ভাবতেই ওহি হঠাৎ তার সামনে এলো। হেসে বলল, আর তুমি সাদ ভাইয়া, চিনেছো আমায়? তোমার বিয়েতে সেদিন ছিলাম আমি সাদ ভাইয়া। ওই দীর্ঘদিনের অনুভূতিময় ভালোবাসার মানুষটির বিয়েতে ও উপস্থিত ছিল। এই কথাটা ও বেশ হাসি হাসি মুখে বললেও ওর বুক চিরে দীর্ঘশ্বাস বের হয়। এই মানুষটা যদি জানতো ওহির সেদিন কতটা কষ্ট হয়েছিল, তাহলে বোধহয় একবার হলেও ওহির জন্য তার মায়া হতো। যদি একটা বার জানতো ওহির এই এক সপ্তাহ কি নিদারুণ যন্ত্রণায় কেটেছে, তাহলে একবার হলেও সে ওহির জন্য দুঃখ করতো না। ওই দীর্ঘশ্বাস ফেলে আবারও হাসি হাসি মুখে সাদিককে বলল, সাদ ভাইয়া, আমি কিন্তু তোমার বউয়ের বান্ধবী। সম্পর্কের শালিকা। ওই বেশ উচ্ছ্বাস নিয়ে হাসি হাসি মুখে কথাগুলো বললেও সাদিদের মুখে সেই উচ্ছ্বাসের বা উৎফুল্লতার ছিটে ফোঁটাও দেখা গেল না, বরং বেশ বিরক্তিই দেখালো তাকে। কপাল কুঁচকে রাখা পুরুষটার ওহির দিকে বিক্ষিপ্ত নজর ফেলেও এতক্ষণে বলল, তো কি করব? ওহি যতটা উৎফুল্ল হয়ে কথাটা বলেছিল এবার ততটাই নিভু নিভু হয়ে এলো ওর মুখটা। সাদিদ এহসান এমন কেন? আশ্চর্য, শুরু থেকে দেখে আসছে কেবল রাগ আর বিরক্তি এই ছেলেটার। ওই ছোট শ্বাস ফেলে বলল, তোমার বিয়েতে দাওয়াত দাওনি কেন আমাদের? উত্তরটা সাদিদ দিতে লাগলেও মাঝখানে উত্তরটা দিল আবিদ। দাঁত কেলিয়ে হেসে বলল, বিয়ে করার সুযোগ হোক ওর, দাওয়াতটা তুই পাবি সর্বপ্রথম। ওহি বুড়ি। ওই কথার অর্থ বুঝল না, তবুও হাসল একটু। তারপর তার সাদাব আঙ্কেলের সাথে কয়েকটা কথা বলে সে চলে যেতে নিতেই দেখল দরজায় অহন। হাত পায়ের অবস্থা দেখে বোঝা যাচ্ছে ইতোমধ্যেই হাত পা ছিলে এসেছে। কপালের ডান কিনারায় ছোটোখাটো ব্যান্ডেজ। ওই ছোট ছোট চোখে তাকিয়ে থাকতেই তাসিন ডুগরে অহনকে নিয়ে। ওহিকে দেখেই তাসিন হাঁপ ছেড়ে বাঁচল যেন। বলল, তোর ভাই সাইকেল চালাতে গিয়ে রাস্তায় চিৎ ফাটাং হয়ে পড়ে এসেছে রে। দেখ হাত পায়ের কি অবস্থা করেছে। ওই চোখ ছোট ছোট করেই তাকিয়ে থাকলো। অহন ততক্ষণে দাঁত কেলিয়ে হেসে জবাব দিল, ওহ, কিছু হয়নি দুলা ভাই, তুমি তো ছিলেই। সাদিদ এবারে ভ্রু কুঁচকে নিল। অহনকে সে এর আগে দেখেনি, দেখার সুযোগ হয়নি। তবে শুনেছে আবির আঙ্কেলের একটা ছেলেও আছে, কিন্তু সমস্যা তাতে না। তার সমস্যা হলো সেদিন
কার ছেলেটা যে ওই শ্বাসকষ্টের সময় পাশেই বসেছিল, কোলে নিতে চেয়েছিল সে, তাকে অহন একমাত্র দুলাভাই সম্বোধন করলো কেন? কোনো প্রয়োজনে সম্বোধনটা ও ওই ছেলেকে করবে? সাদিদ বুঝে ওঠে না, তবে রাগ লাগছে তার। স্পষ্ট রাগ জেদ ফুটে উঠছে মুখ চোখে। ওই সে রাগ জেদ কিছুই খেয়াল করলো না, সোজা অহনের সামনে গেল, ছোট গলায় বলল, অহন রুমে যা, আমি আসছি। অহন রুমে গেল না, বরং গোল গোল চোখে সোফায় বসে থাকা দুইজন একই রকমের পুরুষকে দেখতে পেয়ে সে দাঁত কেলিয়ে বলল, হাই, তোমরা কি টুইন ব্রাদার ব্রো? জানো আজকে আমি সাইকেল অ্যাক্সিডেন্ট কেন করলাম? তোমাদের মতো দুটো টুইন গার্ল দেখে ক্রাশ খেয়ে তাদের দিকে তাকাতে তাকাতেই যাচ্ছিলাম, অতঃপর পড়ে গেলাম। দুর্ভাগ্য, কি ভীষণ দুর্ভাগ্য আমার। অহনের অতগুলো কথা শুনে আবিদ হেসে উঠল, হেসে বলল, তাই নাকি? ভেরি ভেরি ব্যাড লাক। অহন এবারে সাদিদ আবিদের মাঝখানে বসলো। ততক্ষণে ছুটে এলো, ছেলেকে এই অবস্থায় দেখে কান মলে নিয়ে গেল রুমে। অহন এবারে নবম শ্রেণীতে পড়ে, অথচ বোধ জ্ঞান তার এমন যেন ও ক্লাস 1-এর একটা বাচ্চা। বেচারা ছুটি ছেলেকে সেও বোঝাতে পারে না যেন ওই ওখানেই থাকলো। তাসিন চলে যেতে লাগলে শান্ত স্বরে বলল, চলে যাচ্ছিস কেন? বস, হৃদি আপু সম্ভবত আসবে একটু পর। আপুর সাথে একসাথেই যাস, বস এখান। তাসিন না করে যেতে নিলে ওই আবারও বলল, আরে বস না, আম্মু শুনলে রাগ করবে। সাদিদ শান্ত শীতল চাহনিতে কেবল পরখ করছিল দুজনকে। ওই কোনোভাবে প্রেমিক হয় কি এই ছেলে? সেদিনে এতটা অধিকার বোধ নিশ্চয়ই এমনি এমনি দেখায়নি এই ছেলে। সাদিদের আচমকা নিজের প্রতি রাগ লাগে। যদি ওই সত্যি সত্যি কোনো প্রেম হয়ে থাকে, সত্যি সত্যি কোনো প্রেমিক থেকে থাকে, এতগুলো বছর নিশ্চয়ই ওই তাকে মনে রেখে একা একা বসে থাকে নি। নিশ্চয়ই তার কথা ভেবে সে প্রেম থেকে দূরে থাকেনি। নিশ্চয় নির্দিষ্ট একটা বয়সের পর সবার জীবনে যেমন প্রেম আসে, তেমন ওইর জীবনেও প্রেম এসেছে। সাদিদ আর ভাবতে পারে না। মুখ চোখ কেমন লাল হয়ে ওঠে তার। আচমকাই ওই দিকে তাকিয়ে ওইকে বলল, আমার তোর সঙ্গে কিছু কথা আছে ওই। ওই তাকালো দ্রুতই, বলল, হ্যাঁ বলো সাদ ভাইয়া। সাদিদ মুখ চোখ অসম্ভব শক্ত রেখেই বলল, এখানে নয়। ওই আশপাশ তাকালো, মিনমিনে স্বরে বলল, আলাদা বলবে? সবার সামনে বলা হলে তো আমি তোকে এটা বলতাম না যে আমার তোর সাথে কথা আছে। সরাসরি বলে ফেলতাম, তাই না? ওই ছোট নিঃশ্বাস ফেলে সাদ ভাইয়া কেমন ভাবে যেন কথা বলে। সবসময়ই মনে হচ্ছে তার এই ছেলে রেগে আছে, অথচ রাগের মতো সে কিছুই করলো না। এমনভাবে কথা বলছে ওই না চাইতেও ভয় পাচ্ছে। ও ছোট্ট শ্বাস ফেলে বলল, আমাদের ছাদটা সুন্দর, আপনি বরং তাহলে ছাদে চলুন। ছাদেও দেখা হলো, আপনার কথাগুলো শোনা হলো। সাদিদ আর কিছু বলে না, সোজা উঠে দাঁড়ায়। ওহি যাওয়ার আগে আগে সে উঠে পা চালাতে লাগে। ছাদে গিয়ে দেখলো ওহির বাবা তার আবির আঙ্কেল সেখানে। পাশে গিয়ে সে তার সোজাসুজি হয়ে দাঁড়ালো। প্রশ্ন ছুড়ল, একটু বেশি ভাব নিচ্ছেন না আঙ্কেল? মেয়ে দিতে রাজি নন কেন আপনি? আমাকে অযোগ্য মনে হচ্ছে আপনার? একটা পুতুলের মতো মেয়ে আছে বলে আপনার এত অহংকার। সে ছোট থেকে দেখে আসছি, কেবল এই অহংকার। ওহির বাবা হাসে। সাদিদের দিকে তাকিয়ে বলল, আমার মেয়ে যথেষ্ট ছোট সাদ, নয়তো দিয়ে দিতাম তোমাকে। ভার্সিটিতে পরে আপনার মেয়ে মনে হচ্ছে যেন এখন স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যায়। ওহির বাবা হাসলো কেবল। এই নিয়ে 3বার সাদাব তাকে প্রস্তাব পাঠিয়েছে ওহিকে নিয়ে, অথচ 3বারই সে নাকচ করেছে। তবে মনে মনে সে এই ছেলেকে নিঃসন্দেহেই মেনে নিয়েছে, কারণ এই ছেলে তার মেয়ের জন্য অতগুলো বছর ধরে বসে আছে। এতকাল এত দূরে থেকেও তার মেয়েকেই চেয়ে আসছে। এই ছেলের এই প্রগাঢ় অনুভূতিতে তার দুঃখ দিতে ইচ্ছে হয় না বলো। তবু আমার কাছে ও ছোটই, আরও অনেকটা সময় থাকুক ও আমার কাছে। বিয়ে হয়ে গেলেই তো অন্যের বাড়ি থাকবে, মাসে বছরে 1-8বার আসবে।
তাছাড়া তুমি তো কোথাকার কোন দূর দেশে, আমার মেয়েকে আমি জীবনেও অত দূরে বিয়ে দেব না। সাদিদ হুট করে বলল, যদি এদেশে থাকি দেবেন, এখন নয়, আরও কিছু সময় থাকুক আমার মেয়ে আমার কাছে, তারপর দেব। সাদিদ তেরা স্বরে বলল, মেয়ে এমনিতেও আপনাদের কাছে থাকে না, এত ভাব দেখাচ্ছেন একটা মেয়ে আছে বলে। আমিও একদিন ভাব দেখাবো আপনার মতো কিউট পুতুলের মতো মেয়ের আব্বু হয়ে, দেখবেন কেবল। ওহির বাবা হেসে উঠে আওয়াজ করেই যেতে যেতে বলল, অপেক্ষায় থাকলাম। সাদিদ চলে যাওয়ার পরই ওই মিনমিনে স্বরে একবার সাদাব আঙ্কেলের বলে আরেকবার তার মাকে বলতে যায়, অথচ তার মা হুট করেই মুখ চোখ শান্ত করে তাকে শোধালো, তোকে কি জন্য আজ ডেকে এনেছি জানিস আম্মু? ওই তাকিয়ে বলল, না তো আব্বু বলেনি আমায়, আমি বুঝিয়ে বলবো বলেছিলাম, তাই বলেনি। ওহি কৌতূহল নিয়ে তাকিয়ে থাকতেই তার মা আবারও বলল, তোমার সাদাব আঙ্কেল তার এক ছেলের জন্য তোমাকে চেয়েছেন উনি। এই নিয়ে 3বার চাইলেন, কিন্তু আমরা তোমায় এত অল্প বয়সেই ছাড়তে চাই না আম্মু, তাই নাই সিদ্ধান্ত নিয়েছি। তুমি এখনও সংসার সম্পর্কে কতটা কি জানো, আগে সব জানো, পৃথিবী চেনো, বাবা মায়ের কাছে আরও কিছুটা সময় থাকো, তারপর না হয়। আমরা ভাবলাম সাদ এর সম্পর্কে কি বলো, কিন্তু সরাসরি এভাবে না বলাটা বেমানান দেখায়, তাই তোমার আব্বু বলেছে মেয়ে যা বলবে তাই, এই জন্যই তোমাকে ডাকা। সাদ ও সম্ভবত তোমার সঙ্গে এই প্রসঙ্গেই কথা বলবে। ওর চোখ গোল গোল, দৃষ্টি স্থির। কী সব বলছে তার মা? তার জানা মতে আবিদের বিয়ে হয়েছে বছরখানেক আগে, আর সাদিদের ওই দিন বিয়ে হলো হৈমির সাথে। তাহলে সাদাব আঙ্কেলের আর কোন ছেলে আছে? তাহলে সাদ ভাইয়ার নাম কেন বলল আম্মু? ওহি ওভাবে তাকিয়ে থাকতেই তার মা আবারও বলল, যদি সাদের ক্ষেত্রে তুমি না করো তাহলে আমরা সরাসরি না বলবো, সমস্যা নেই। যদি সাদের ক্ষেত্রে কিছুটা হলেও রাজি থাকো তবে অপেক্ষা করতে বলবো। ছেলেটাকে আমি ছোট থেকেই ভালোবাসি এবং ছেলেটা আমার মেয়েকে ছোট থেকেই আগলে রাখতো। ওকে পছন্দ করি বলেই ওর গল্প তোমায় বারবার বলতাম। ওহির বোধগম্য হয় না, দৃষ্টি কেমন নড়বড়ে, তার মস্তিষ্ক শূন্য লাগে। সাদ ভাইয়া বিয়ের প্রস্তাব রেখেছে তার জন্য, তার তো খুশি হওয়ার উচিত, আনন্দের সমুদ্রে ভাসা উচিত। কিন্তু হৈমির বিষয়টা তাহলে কি? ওই তো স্পষ্ট দেখলো, ওই বুঝে ওঠে না। ব্যাবলার মতো তাকিয়ে থাকতেই তার মা আবারও বলল, যাও কথা বলে এসো, কিন্তু ওর রাগ জেদ বেশি, এমন কিছু বলো না যাতে এগোতে লাগে। ওই মাথা নাড়ায়, বুক টিপ টিপ করছে তার, কেমন একটা লাগছে, অস্থির অস্থির বোধ হচ্ছে। সে ধীর পায়ে বাসা থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে সে রিদিকে কল করলো। রিদি নাকি প্রায় চলে এসেছে, এক্ষুনি গেট পেরিয়ে বাসায় ঢুকবে। ওইও জানালো সবটা। রিদি তো পারে না সাদিদকে এখনই মাটিতে পুঁতে ফেলতে। ফোনের ভেতর থেকে এক জুড়ি গালি উপহার দিল। ওই রকচটা সাদিদ এহসানকে, অন্যদিকে ওহি একদম নড়বড়ে অবস্থা, দ্রুত হৃদস্পন্দন আর তীব্র ভয়ভীতি নিয়ে ছাদে পৌঁছালো। একটু আগে মায়ের থেকে সবটা শুনে তার মনের অবস্থা ভয়াবহ। অনেক প্রশ্ন, অনেক আনন্দ, কৌতূহল, সুখ সব মিলে তার মিশ্রী অনুভূতি হচ্ছে। এই অনুভূতি কিভাবে প্রকাশ করা উচিত তাও বুঝে ওঠে না ওহি। তবে মাথায় ওড়না চাপিয়ে ও সাদিদের পেছনে গিয়ে দাঁড়ালো। ধীর ভঙ্গিতে সাদিদ বোধহয় বুঝলো, ফিরে ব্রু বাঁকিয়ে তাকালো, অদ্ভুত গমগমে স্বরে বলে উঠল, এতটুকু সিঁড়ি বেয়ে আসতে তোর এতক্ষণ লাগে? ওহি উত্তর করে না, নীরব চাহনি ফেলে তাকায় সাদিদের মুখে। সাদিদ উত্তর না পেয়ে ব্রু নাচিয়ে বলল, ছেলেটাকে? ওহি একবার তোতলায়, বুকের ভেতরে দ্রুত ছুটতে হৃৎপিণ্ড। নিজের মনের বেহাল অবস্থা নিয়ে সে কোনোভাবে বলল, কোন ছেলে? সেই ছেলেটা যে তোর ভাইকে নিয়ে এলো। কে ও? তোর প্রেমিক? স্পষ্ট প্রশ্ন, অথচ ওহি স্পষ্ট উত্তর করতে পারে না। ছোটকালের মতো ভীতুর মতো বলে তাসিন, না, ও আমার প্রেমী।
ঠিক তখনই সাদের দরজা ঠেলে সামনে এলো হৃদি। সাদিদের বলা কথাটা সে শুনেছে। সিঁড়ি বেয়ে ওঠার পর অতপর সুযোগ পেয়ে সে সুযোগ ছাড়ল না। বলে উঠল, তাসিন ওহির বয়ফ্রেন্ড। কেন? সবাই তো জানে। আপনি জানেন না? ওহির নজরটা এবার ফ্যাল হয়ে এলো। হৃদি আপু এটা কী বলল? কেন বলল? সাদিদ কেবল ক্ষিপ্ত চাহনিতে তাকালো ওহির দিকে। হৃদি আবারও ওহির হাত উঁচিয়ে ধরল। অনামিকা আঙ্গুলে থাকা রিংটা দেখিয়ে বলে উঠল, এই দেখুন, এটা তাসিনের দেওয়া। ওরা অলরেডি এঙ্গেজড। ও সাদিদ ব্রু কুঁচকে তাকালো। মেজাজ খারাপ লাগে বিড়বিড় করে নিজেই দাঁত চেপে শুধালো, এঙ্গেজড? সাদিদের বিড়বিড় করে বলা কথা কারো বোধগম্য হলো না। সে ওহিকে বলল, তোকে বলেছিলাম আমি আলাদা কথা বলতে চাই। আলাদা? ওই চোখ ছোট ছোট করে হৃদির দিকে তার চাইল। মিনমিন করে দ্রুত বলল, হৃদি আপু, তুমি কি একটু নিচে যাবে? আমি এখনই আসছি। হৃদিও মাথা নাড়িয়ে চলে গেল। ওহি এবারে ছোট শ্বাস ফেলল। সাদিদের তখনও তির্যক দৃষ্টি ওহির দিকে। বুকে হাত গুজে সে ভ্রু নাচিয়ে বলল, তুই এঙ্গেজড? ওহি দ্রুত বলার চেষ্টা করলো। হু না না শক্ত স্পষ্ট স্বরে প্রশ্ন এলো। হ্যাঁ নাকি না? ওহির তোতলানো স্বর। না না। সাদ ভাইয়া রিংটা কে পরিয়েছে? তোর ওই তাসিন? না। ভালোবাসিস ওকে? না না। সাদিদ তখন স্পষ্ট তেজক চাহনিতে তাকিয়ে আছে। এবারে বলল, তাহলে চল বিয়েটা করে নিই। আমি এত দুশ্চিন্তা নিয়ে বাঁচতে পারবো না। ওই তাকালো। তার মা বাবার মতের ওপরে গিয়ে সে বিয়ে করে ফেলবে। তাছাড়া হৈমির বিষয়টাও তো স্পষ্ট নয়। ওহির মনে অনেক প্রশ্ন, তাই তো ছোট শ্বাস ফেলে জানালো, আমি বিয়েটা করছি না সাদ ভাইয়া। সাদ ব্রু বাঁকিয়েই তাকায় এভাবে মুখের ওপর তাকে ওহির বাবার মতো। ওহিও না করে দিবে তা যেন মানতে পারল না ও। মুখ চোখ লাল হয়ে ওঠে। ফর্সা নাকের আগ্রভাব লাল টকটকে লাগে। রাগের দরুন ফুঁসে উঠল ও। আচমকা ওহির হাতটা চেপে ধরল। ভ্রু নাচিয়ে বলল, হোয়াই? আমি দেখতে খারাপ? আমার কোয়ালিফিকেশন নেই? আমায় সাদিদ এহসানকে রিজেক্ট করার সাহস কী করে হলো তোর ওহি? ওই ভয়ে কেঁপে উঠল কেমন। বলল, আমি আপনাকে রিজেক্ট করছি না সাদ ভাইয়া। সাদিদ ওর হাতটা শক্ত করেই ধরল। হাতে আঙ্গুলগুলো নিজের হাতের আঙ্গুলে চেপে ধরে অপর হাতে আচমকা ওর অনামিকা আঙ্গুলের রিংটা খুলে নিয়ে ছুঁড়ে মারল ছাদের বাইরে। অতঃপর সে একই আঙ্গুলের নিজের পকেট থেকে বের করে একটা রিং পরাতে বলল, ইয়েস, তুই আমায় রিজেক্ট করতে পারবি না ওহি। হয় আমি, নয় সে আমি। তোর জন্য কেবল আমি অপশন। নাও চুজ ইয়োর আনসার। ওহি ফ্যাল করেই তাকিয়ে থাকে সাদিদের দিকে। বিয়েতে না বলার বিষয়টা তাকে হৃদি শিখিয়ে দিয়েছিল। এই যে এতদিন ওই কষ্ট পেল, এত বছর অপেক্ষা করলো, এই এক সপ্তাহ মরার মতো পড়ে থাকলো, এই জন্যই কথাটা বলা। শুধু যে এই জন্যই বলা তা নয়, যেখানে তার আম্মু মাত্রই বলল তারা না বলার সিদ্ধান্ত নিয়েছে, সেখানে ওহি হ্যাঁ বলতো কি করে? মাথার ভেতর যে এত প্রশ্ন, এসবের উত্তর না জেনেও বা হ্যাঁ বলতো কি করে? ওহি এমনটা বোঝায়নি সে সাদিদকে বিয়ে করবেই না। সাদিদ যেভাবে বোঝালো সে তাকে রিজেক্ট করেছে তেমনও নয়। তবে ওই দিন শেষে সাদিদকেই উত্তর হিসেবে নিয়েছে সে কতকাল আগে। সাদিদই তার জন্য একমাত্র অপশন, এটা সে নিজেও জানে। ছোট শ্বাস ফেলে ওহি একটু আগের হাতের রিং দেখিয়ে মিথ্যেভাবে এঙ্গেজড বলাটাও হৃদির বজ্জাতপূর্ণ কাজ ছাড়া কিছু নয়। অথচ এরা রাগ তো সইতে হবে ওহিকে। ওই ছোট্ট শ্বাস ফেলে আবারও তাকাতেই সাদিদ ভ্রু নাচিয়ে বলে উঠল, কি তোর আনসার? আবারও জিজ্ঞেস করছে ওহি। ওহি নীরব থাকে, উত্তর না দিয়ে নীরব দৃষ্টিতে চেয়ে থাকে। সাদিদ এবারে তার হাত ছেড়ে শুধালো, ওকে, যেহেতু চুপই আছিস আমি আনসারটা নাই ধরলাম। তিনি তিনবার না উত্তর পাওয়া মানে উত্তরটা এমনই যে তুই আমায় হতে চাস না, রাইট? কিন্তু পাশাপাশি এটাও শুনে রাখ যে তুই আমারই হবি ওহি। ওহি এবার শান্ত স্বরে বলল,
তিনবার না বলা হয়েছে আব্বু আম্মুর তরফ থেকে, কিন্তু আমি আপনাকে না বলতে চাইনি। সাদিক ব্রো নাচিয়ে প্রশ্ন ছুড়ল, তো কি বলতে চেয়েছিলি? ওই এবারও ঠোঁট চেপে তাকিয়ে থাকে। কিয়ৎক্ষণ পর উসখুস করে জানতে চাইল, ওই দিন কি হৈমির সাথে আপনার বিয়ে হয়েছিল? সাদিক তেরা কণ্ঠে শুধালো, আমার কেন বিয়ে হবে? সেখানে আম্মুর কথা মতো নিনিকে পর্যন্ত বিয়ে করলাম না। যদি এবার উত্তর না হলে আমি নিনিকেই বিয়ে করব বলে এসেছিলাম। ওই বুঝলো সাদিদের সাথে হৈমির বিয়ে হয়নি, অথচ তার স্পষ্ট মনে আছে সে প্রথম দেখায় সবার মাঝে সাদিদকেই দেখেছিল যেন। মুখ টান টান, রাগ রাগ এমনই ছিল। ছোট স্বর প্রশ্ন ছুড়ল, নিনিকে? তোদের থেকে বারবার রিজেক্ট হয়ে আমার আব্বু আম্মুর মুখ নিশ্চয়ই উজ্জ্বল হচ্ছে না। তাদের ছেলে কি ফেলনা যে তোর পিছনে পড়ে থাকবে, অন্য কাউকে বিয়ে করতে পারবে না? সে অন্য কেউ হলো নিনি। ওহির এবার অনিশ্চিত ভয় হয় আবারও। হৃদয়াপুর ভাষ্যমতে বিয়েটা না করলে তার পিছনে এই লোক পাগলের মতো পড়ে থাকবে, রাজি করাবে, অথচ হচ্ছে উল্টো। এই ছেলেও তো অন্য কাউকেও বিয়ে করে নিচ্ছে বলল পারবেন। তার মানে আপনার বিয়ে প্রায় ঠিকঠাক। হয় আমি, নয় ওই নিনি এমন। সাদিদ তাকালো স্পষ্ট চাহনিতে, দৃশ্যরে জানালো, হয় তুই, না হয় ও তুই। আমার তোকেই লাগবে। এবার তোর উত্তরটা হ্যাঁ হওয়ার অপেক্ষায়। ওই খুশি হলো যেন মনে মনে। ভেবে নিল তার উত্তরটাও বলে দেওয়া উচিত। উত্তর না বললেও তার অনুভূতির কথা বলা উচিত। বলে উঠল, সাদ ভাইয়া। সাদিদ তাকালো। ওই এবারে শুকনো ঢোক গিলে অনেকটা সময় নিয়ে কাপা স্বরে বলল, আমার আনসারটা নিলেন না তো? তুই তো বলেই দিলি না। তবে আমি জানি হ্যাঁ হতে বেশিক্ষণ সময় লাগবে না। এতটুকু বলে সে দূপদাপ হেঁটে বেরিয়ে গেল ছাদ থেকে। ওই কেমন করে যেন বোকার মতো তাকিয়ে রইল। সাদিদ এসে গম্ভীর মুখেই বাবার পাশে বসলো। আবিদ নেই। সাদিদের বাবা ছেলেকে পর্যবেক্ষণ করে জিজ্ঞেস করলেন, কি বললে তুমি ওহিকে? সাদিদ উত্তর দেয় না, ব্রো কুঁচকে বলে, কি বলবো? তাহলে ওভাবেই ডেকে নিয়ে গেলে কেন? সাদিদ উত্তর করে না, তার ভালো লাগছে না। একটা মেয়ের পিছনে সে এভাবে পড়ে আছে, ঝামেলা করছে মা বাবার সাথে, অথচ সেই মেয়ের তরফ থেকে কন্টিনিউসলি নাই। উত্তর আসছে। সাদিদের বাবা এবারে ছেলের ভাগ্যটি বুঝে বলল, ও কি কিছু জানিয়েছে এই বিষয়ে? সাদিদ কাট কাট স্বরে জানালো, জানিয়েছে, বলেছে বিয়েটা সে করছে না। জানতাম তুমি বললে এমনটাই আনসার হবে। আমার জানা ছিল। নিশ্চয়ই সুন্দরভাবে বলনি, রেগে ধমক টেনে বলেছ। তোমার আব্বুর কাছে আমার মুখটা আর রইল না। সাদিদ ছোটোবেলাকার মতোই জেদ করলো, বলল, কিন্তু আমি ওকে বিয়ে করব আব্বু। সাদিদের বাবা ছোট শ্বাস ফেলে বলল, তুমি বিয়ে করবে বললেই তো হলো না? ওরা মেয়ে না দিলে বিয়েটা হবে না। আমার মনে হয় বিয়েটা আসলেই হবে না। তিনবার প্রস্তাব নাচক নিশ্চয় এমনি করেনি ওরা। তোমাকে নিনিকেই বিয়ে করতে হবে। বিপরীতে সাদিদ কিছু বলার আগেই সেখানে এলো ছুটির বাবাও। বেশ এসে শুধালেন, কী নিয়ে কথা হচ্ছিল তোদের? সাদিদের বাবাও মুখ নিরাশ করে বলে উঠল, এই যে তুই তিনবারই আমাদের নানা বলে কান ঝালাপালা করে দিলি। ওইকে বোধ হয় আমি আমার ছেলের জন্য পাবো না, এটাই। যে কোনো কিছু পেতে হলে ধৈর্য ধরতে হয় রে সাদাব। তোর ছেলের ধৈর্য নেই বরাবরই। আমার ধৈর্যহীন ছেলে এতদিন যে ধৈর্য ধরেছে, এটাই আমার জন্য অনেক। যাই হোক, আমরা এবারও উত্তরটা নাই ধরলাম, কিন্তু কথা হচ্ছে দুইবার না শোনার পর নিধি চাইনি আবারও ওইর জন্য প্রস্তাব আনা হোক। বাসায় মোটামুটি রকমের একটা শর্ত দিয়ে চলে এসেছি। বলেছি এবারও যদি তোরা না করিস তবে সাদিতের বিয়েটা আমার বড় ভাইয়ের মেয়ের নিনির সাথে দিয়ে দিব। সে হিসেবে বিয়েটা হলে তোদের ইনভাইট করব। আগেরবার তো আবিদের আগ দুটা হুট করেই হওয়াতে বলা হয়নি তেমন কাউকে।
ওর বিয়েতেও বলবো। এবারে ওহির বাবার বউ বাঁকা হলো। সে জানতো এই ছেলে তার মেয়েকে ভালোবাসে, তার মেয়েকেই জীবনে বিয়ে করবে এমনটাই ধারণা ছিল তার। আর এই কারণেই ছেলেটাকে মুখে না বললেও মনে মনে সে মেয়ের জন্য পছন্দ করেছিল। অথচ এখন এই কথা শুনে তার কপাল কুঁচকালো। বলল ওহি অপশনাল ছিল, মানে রাজি হলে ওহিকে বিয়ে করত, আর না হলে নিনিকে বিয়ে করবে। সাদিক তাকে এবারে স্পষ্ট স্বরে বলল, আপনার মেয়েকেই চেয়েছিলাম, দিচ্ছেন না তো। আপনার মেয়েও বোধ হয় অন্য কাউকে পছন্দ করে আঙ্কেল। অন্য কাউকে? কাকে? সাদিদ এবারও সোজাসুজি উত্তর দিল, জিজ্ঞেস করুন গিয়ে। ওই নিজের রুম থেকেই শেষের কথোপকথনতা শুনতে পেয়েছে। নিনি নামক মেয়েটাকে বিয়ে করবে সাদ ভাইয়া। সে না বলেছে বলেই সে অন্য কাউকে পছন্দ করে ভেবে এই সিদ্ধান্ত নিচ্ছে। ওই হাঁসফাঁস করে পায়চারি করে কেন যে না বলল ক্যানি হৃদি আপু রিং দেখিয়ে অ্যাংরেজ এটা বলতে গেল। অনেকটা সময় পায়চারি করার পর সে হৃদির কাছে গিয়ে বলল, তুমি তখন ওভাবে রিংটা দেখিয়ে বললে কেন আমি অ্যাংরেজ? হৃদি আপু, সাদ ভাইয়া বোধ হয় মতো ফিরিয়ে নিয়েছেন, আর কখনো বিয়ের প্রস্তাবও দেবেন না। হৃদি পাত্তা দিল না ওহির চিন্তারত স্বরকে। বলল, তো তুই কি ওনাকে বিয়ে করার জন্য পাগল হয়ে আছিস? এত গুরুত্ব দিলে তোকে দেখবি গুরুত্ব দিবে না, ভাববে তুই তার জন্য পাগল। অনুভূতি লুকাতে শেখ ওহি বুড়ি। ওহি ফের চিন্তারত মুখ নিয়ে বলল, উনি অন্য কাউকে বিয়ে করে নিচ্ছেন, ওটা ভালো হবে। আমি সুযোগ পেয়েও কাজে লাগাবো না। হৃদি ভ্রু নাচিয়ে বলল, সুযোগ চলে গেছে, চলে গেছে। আব্বুর সাথে কথা বলছিল ওনারা। আমি শুনেছি উনি কোনো এক নিনিকে বিয়ে করে নিবে। হৃদি আপু, কোন এক নিনিকে বিয়ে করা হলে তোকে প্রস্তাব দিয়েছে কেন? তাকে বিয়ে করতেও ওই ফ্যালফ্যাল করেই তাকায়। বলে, কারণ আমি না বলে দিয়েছি তোমার শেখানো বলে বলে। আব্বু আম্মু না বলেছে তো তিনবার প্রস্তাব দিয়ে না শুনে শুনে ওনাদের এমন করাটা স্বাভাবিক। আত্মসম্মান বোধ আছে না? হৃদি তৎক্ষণাৎ বলল, ভালোবাসলে আত্মসম্মান বোধ মাথায় থাকে না। দেখিস না আমার কোনো আত্মসম্মান বোধ নেই। বিষয়টা ওনার পরিবারেরও। হৃদি আপু, একটা পরিবারেরও তো বারবার না শুনতে ভালো লাগে না। হৃদি তাকায়, ভ্রু উঠিয়ে বলে, তাহলে কি করবি? ছাগলের মতো ম্যা ম্যা করে হ্যাঁ বলে আসবি না এখন? ওহি কতক্ষণ চুপ থাকলো, তারপর কি বুঝে কি ভেবে বলল, হ্যাঁ। হৃদি বিস্ময় নিয়ে তাকালো, বলল, সত্যি? ওই মিনমিন করে বলল, একবার কষ্ট পেয়েছি হৃদি আপু, দ্বিতীয়বার একই কষ্ট সামলাতে পারবো না হৃদি আপু। উনি অন্য কাউকে বিয়ে করবেন এটা আবারও মানতে পারবো না আমি। কষ্ট হবে। হৃদি বিজ্ঞের মতো করে বলল, এবারে ঠিক আছে, শুধু হ্যাঁ বলবি তাহলে। কিন্তু ওই ব্যাটার হাত ধরে এক্ষুনি নাচতে নাচতে বিয়েটা করে ফেলিস না। হৃদি আর ওহির আরও কিছুটা সময় কথা হলো। ওদিকে ওহির বাবার সাথেও সাদিদ আর ওর বাবার কথা হলো অনেকটা সময়। তারপর কি বুঝেই তার বাবা তার কাছে এলো। দরজায় দাঁড়িয়েই বলল, আম্মু, তোমার সাথে কথা ছিল আমার। ওই মুহূর্তেই তাকায় বাবার দিকে। হৃদিও তাকায়। ওই উত্তর করে, বলো আব্বু। হৃদি পরিস্থিতি বুঝে বলল, আমি যাই আঙ্কেল, আপনারা কথা বলুন। এটুকু বলেই হৃদি চলে গেল। ওহির বাবা এবারে ভেতরে এলো। মেয়ের দিকে চেয়ে ছোট্ট শ্বাস ফেলে বলল, সাদিদ, যতদূর আমি জানি ও তোমায় পাগলের মতো চায়। আমি চেয়েছিলাম এই ছেলেটাকেই তোমার জন্য পছন্দ করতে, কিন্তু কিন্তু তার বাবা এবারে তার দ্বিধান্বিত চাহনিতে তাকালো। কিছুক্ষণ পর প্রশ্ন ছুড়ল, তুমি কি অন্য কাউকে পছন্দ করো? ওই চুপই থাকে, উত্তর করে না। তার বাবা আবারও বলল, অন্য কাউকে পছন্দ করলে আমায় বলতে পারো, সমস্যা হবে না আম্মু। ওই এবারে মাথা নাড়িয়ে বলল, না। সাদিদ বলল, তুমি নাকি বলেছো তোমার
অন্য কাউকে পছন্দ? ওই মিনমিন করে বলল, আমি বলিনি, হৃদি আপু বলেছে আব্বু। আমার মনে হয়তো তুমি ওকে পছন্দ করতে, সেই অনুযায়ী সাদিদ অন্য কাউকে বিয়ে করলে তুমি কষ্ট পাবে না। ওই এবারেও নীরব থাকে, তারপর কিছুটা সময় নিয়ে মাথা নেড়ে বলল, পাবো আব্বু। তার বাবা হাসে এবারে, মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, ওদেরকে বারবার না বলতে খারাপ লাগছে। আগের দুইবার তোমায় জানাইনি, তবে এবার জানিয়েছি, কারণ এবার আমি হ্যাঁ বলতেই চাইছিলাম বোধ হয়, কিন্তু ওরা বলছিল বিয়ের পর পরই সংসার। তুমি এত অল্প সময়ে তা পারবে না বলেই না সিদ্ধান্ত নিয়েছি। এখন আবার মনে হচ্ছে হ্যাঁ বলা উচিত। তুমি কি হ্যাঁ বলাতে খুশি হবে নাকি বলাতে? ওই কিয়ৎক্ষণ নীরব থেকে জানালো, হ্যাঁ বললে সমস্যা নেই আব্বু। ঠিক আছে। ওই আবারও বলল, সাদ ভাইয়ের সাথে কিছু কথা বলবো আব্বু। বলতে পারবো, কেন পারবে না, যাও। ওই উত্তর শুনে মাথা নাড়ে, পা বাড়িয়ে বাইরে গেল বাবার সঙ্গে। তারপর বাবাই বলল কিছুটা কথা বলে নিতে। সাদিদ প্রথমে ব্রু কুঁচকে নিল, কথা বলতে বলাতে পর মুহূর্তেই বরাবরের মতো গম্ভীর মুখ করে এগোলো ওহির সাথেই। ওই ছোট শ্বাস ফেলে শুকনো ডোক গিলল, আগ বাড়িয়ে বলল, আমার উত্তরটা শোনা বাকি থাকলো তো সাদ ভাইয়া? জিজ্ঞেস করুন। সাদিদ ভ্রু বাঁকিয়ে বলল, কয়েক মিনিটে তোর উত্তর নিশ্চয় না থেকে হ্যাঁ হয়ে যাবে না ওহি? তবে হ্যাঁ হতেও বেশি সময় লাগবে না, আমি শিওর। ওই প্রথমে জিজ্ঞেস করলো, এবারে আপনি অন্য কাউকে বিয়ে করছো সাদ ভাইয়া? কেন? তুই এঙ্গেজড হলে আমিও ম্যারিড হতে পারি, সমস্যা কি? আমি এঙ্গেজড না হলে কি আপনি ওই ননি নামের মেয়েটিকে বিয়ে করবেন না? সাদিদ বাম্বু উসিয়ে বলল, করলে সমস্যা হবে তোর? ওহি নীরব অনেকটা সময় পর উসখুস করে জানালো, আমি এঙ্গেজ না, হৃদি আপু মিথ্যে বলেছে আপনাকে। সাদেদের হুট করে কেমন যেন হাসি এলো মনে মনে, তবুও ভ্রু নাচিয়ে ওহির দিকে চেয়ে থেকে বলল, তাই নাকি? ওই তাকায়, অনেকটা সময় চুপ করে তাকিয়ে থেকে বলল, তুমি বললে না, আমার অপশন কেবল তুমি, হয় তোমাকে চুজ করব, না হয় তোমাকেই চুজ করব। আমি আসলে বহু বছর হলো তোমাকেই চুজ করে বসে আছি, এরপর থেকে আর কাউকে চুজ করতে পারিনি। উত্তরটা সাদিদের মন ফুরফুরে করে দেওয়ার জন্য যথেষ্ট। তার খুশি খুশি লাগছে, মনে ফুরফুরে লাগছে। আহ, সুন্দর একটা অনুভূতি বুকে চেপে সে গম্ভীর স্বরে বলল, তাহলে তাসিনকে? ওর কেন এতটা অধিকার বোধ তোর ওপর? তাসিন? হুম। কে? ওই উত্তর করলো নরম গলায়। ফ্রেন্ড। ফের ভ্রু বাঁকালো সাদিদ, বলল, তোর ভাই কেন দুলাভাই ডাকলো ওকে? জানি না, অহন প্রায়শই ডাকে। ভালো। ওই আবারও চুপ থাকলো, কথা খুঁজে পায় না যেন। তারপর অনেক সময় পর সে সাদিদের দিকে চেয়ে বলল, উত্তরটা হ্যাঁ হলেও বিয়েটা এখনই না হলে ভালো নয় সাদ ভাইয়া। সাদিদ ব্রু কুঁচকে বলল, কেন? ওই মিনমিন করে বলল, আমি সংসারে কিচ্ছু জানি না সাদ ভাইয়া, তবে তোমার সাথে সংসার করার আমার অনেক শখ। তুমি নিশ্চয় সংসারে কিচ্ছু জানি না বলে নাকের ডগায় রাগ ফুঁসবে। সাদ শান্ত দৃষ্টিতেই তাকালো, গম্ভীর আওয়াজে উত্তর করলো, না, আমাকে বুঝলেই চলবে। ওই বোকার মতো আবারও বলল, যদি বুঝে উঠতে না পারি তোমাকে? আমি তো বোকা, তাহলে বোকা থেকে চালাক হতে হবে। বিয়ের পর স্বামীর মন বোঝা তোর প্রধান কাজ। না বুঝলে তুমি সব সময়ের মতো ফোঁস করে রাগ তুলবে, সে ছোটবেলার মতোই রাগ করবে। সাদিদ উত্তর করলো, কথার আদ্য হলে করব। ওই সেদিনই বাসা ছেড়ে ফের ফিরে গেল ভাড়া বাসাটায়। হৃদি হৈমি সহ মোটামুটিভাবেই সময় গেল তার। প্রায় 6 মাস, ছয় মাস কাটলো এমনি এমনি। অথচ সেদিনের পর সাদিদের সাথে আর কথা হলো না তার। নীরবে আগের মতোই সোশ্যাল মিডিয়ার ফলো করেছে কেবল মানুষটাকে, আর মাঝে মধ্যেই হৈমির থেকে খোঁজ পেয়েছে, এতটুকুই। তারপর হুট করেই 6 মাস পর একদিন ওই ভার্সিটি থেকে বাসায় ফিরছিল, সাথে অবশ্য তাসিন হোমিও ছিল। কিছুটা পথ হেঁটে যাওয়ার পর আচমকাই ওদের সামনে এসে একটা
বাইক থামলো। প্রথম দফায় তিনজনই চমকালো, পর মুহূর্তেই সামলে নেয়। ওই তাকিয়ে দেখে কেবল সাদিদ নাকি আবিদ। বোঝার জন্য ফ্যাল করে চাইতেই সাদিদের নাকের ডগা লালচে দেখে বুঝতে পারলো এটা সাদিদ। কয়েক মাস পর এইভাবে দেখা পেয়ে প্রথম দফায় দ্যাব করে তাকালেও পর মুহূর্তে নজর সরায় সে। সাদিদ তখন কেবল শুধালো, উঠে বস, বেশি সময় নেই আমার হাতে। ওই মাথা নাড়ালো কেমন যেন বাধ্য মেয়ের মতো। একবার হোমি আর তাসিনের দিকে তাকালো না, উঠে বসে। সাদিদ ফের বলল, কি হলো? উঠতে বললাম তো তোকে। ওহি এবারে উত্তর করলো, উঠছি। এইটুকু বলেই সে উঠল। ঠিক পর মুহূর্তেই সাদিক বাইক স্টার্ট করলো। হোমি আর তাসিনের সাথে একটা শব্দ পর্যন্ত বলার প্রয়োজন বোধ করলো না। হোমি আর তাসিন অবশ্য সাদিদের এহেন আচরণের পেছন থেকে ফ্যাল করে তাকিয়েই থাকে কেবল। ওই বাইকে বসলেও বেশ দূরত্বই রাখলো দুজনের মাঝে। সাদিদের কাঁধ চেপে ধরবে ভেবেও ধরল না। সাদিদ একবার মিররে তাকিয়ে দেখলো, ভ্রু বাঁকিয়ে বলল, এতটা সময় আস্তে চালিয়েছি, এখন গতি বাড়ালে তুই যদি মাঝ রাস্তায় পড়ে যাস তাহলে আমি তোকে ওভাবেই মাঝ রাস্তায় ফেলে চলে যাব। ওই ভয় নিয়ে তাকায়, পরে গেলে তাকে ফেলে চলে যাবে। কি নির্দয়, একটুও মায়াদয়া নেই। সাদিদ ফের আবারও বলল, ধর আমায়, ধরে বসলে পড়বি না। এবারও তাকিয়ে থাকেই, ধর না। সাদিদ আবারও ভ্রু কুঁচকে বলল, আমার জায়গায় ওই তাসিন থাকলে তুই ধরে বসতি, আমি বলে বসছিস না, রাইট? ছোট্ট শ্বাস ফেলে হাত এগিয়ে সাদিদের কাঁধে আগড়ে ধরে। সাদিদের চুলগুলো ঘন গাঢ়। পিছন থেকেই ঘন চুলে তাকিয়ে বলে, তাসিন কেবল আমার ফ্রেন্ড সাদ ভাইয়া। বিশ্বাস না হলে হোমিকেও জিজ্ঞেস করতে পারেন, কিন্তু আমি শিওর ও তোকে ফ্রেন্ড হিসেবে দেখে না। আপনার ভুল ধারণা হয়তো। ও সত্যি আমার খুব ভালো ফ্রেন্ড, অন্য চোখে দেখার প্রশ্নই ওঠে না। আমি ওকে খুবই বিশ্বাস করি। সাদিদ ভ্রু বাঁকায়। হঠাৎ বাইক থামালো রাস্তায় এক সাইড করে। অতঃপর ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকালো, চোখ ছোট করে, দাঁতে দাঁত চেপে সে শুধু শোধালো, ও খুব ভালো ফ্রেন্ড, খুব বিশ্বাস করিস? সাদিদ রাগ ভঙ্গিতে বলেনি কথাগুলো, তবুও স্পষ্ট টের পাওয়া গেল না সে কথাগুলো রেগেই বলেছে। তাকিয়ে ছোট্ট শ্বাস টেনে কিছু বলতে নিতেই সাদিদ বলল, বাইক থেকে নাম। নামলো না। সাদিদ আবারও বলল, কি হলো, নাম। নামতে চাইল না। শোধালো, এভাবে মাঝ রাস্তায় নামবো কোন কারণে? কারণ মাঝ রাস্তা থেকে নিয়ে যাওয়ার জন্য তো বিশ্বস্ত ফ্রেন্ড আছে, নেমে যা। চোখ ছোট করে তাকিয়ে থাকে, নামে না। উত্তর করে, আপনিও বিশ্বস্ত, বিশ্বাস না করলে আপনার সাথে একা চলে আসতাম না। সাদিদ ভ্রু বাঁকিয়ে বলল, তো এসে কি খুব মহান কাজ করেছিস? আমার এখন তোর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত আসার জন্য। ছোট্ট শ্বাস টানলো। সাদিদের দিকে তাকিয়ে থেকে শুধালো, তুমি কি সব সময় এমন রেগে থাকো সাদ ভাইয়া? সাদিদ নিজেই নিজেকে প্রশ্ন করলো, আসলেই কি সব সময় রেগে থাকে সে? অথচ একটু আগেই ভাই অহরণের সাথে ভালো রকমের আড্ডা দিয়েছে সে। আবিদের সাথে একটা ধস্তাধস্তি মারপিট করে এসেছে। তখন তো রাগ হয়নি। সে উত্তর করলো, আজকাল তোকে দেখলেই আমার রাগ লাগছে। কেমন করে যেন তাকায়। তাকে দেখলেই কেন রাগ লাগবে? এই পুরুষটার সব সময় কি এমন রাগই দেখাবে তাহলে তাকে? মায়া চা নিতে তাকিয়ে হুট করে বলল, তাহলে কি আমি চলে যাব সাদ ভাইয়া? রাগ লাগবে না তার? সাদিদ এখনো ভ্রু বাঁকিয়ে তাকিয়ে থাকে, দৃষ্টি যেন স্পষ্ট বলছে, নেমে দেখ কেবল। সাদিদ সামনের দিকে ফিরল এবার। আবারও বলল, নেমে যাব সাদ ভাইয়া? তোর ইচ্ছে? উত্তরটা পেয়ে নামবে কি নামবে না দ্বিধায় ভুগল।
আবারও ফ্যাল করে তাকিয়ে বলল, বাইক কি চালাবেন না? সাদিদের স্পষ্ট উত্তর, না। ওই এবারে সে বাচ্চাকালের মতো করে ভয় ভয় দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি তাসিনের সাথে কম মেশার চেষ্টা করব। আমি সরি এর জন্য, সত্যি সরি। আর হবে না। সাদিদ তবুও কিয়ৎক্ষণ চুপ থাকলো। পর মুহূর্তে কেন জানি হেসে ফেলল ওহির আড়ালে। বাইকটা হুট করে স্টার্ট দিল। আকস্মিক বাইক স্টার্ট দেওয়াতে ওহি কিছুটা ভয়ই পেল। সাদিদের কাঁধের দিকটায় খামচে ধরল যেন। ওহিদকে নিয়ে মোটামুটি 4 ঘন্টা সময় লাগিয়ে এক গাদা কেনাকাটা করলো সাদিদ, নিজের জন্য এবং ওহির জন্য। ওই ফ্যাল করে তাকিয়ে কেবল হ্যাঁ না করে যাচ্ছিল যেন। অবশেষে শেষ মুহূর্তে এসে প্রশ্ন ছুড়ল সে, সাদ ভাইয়া, আমরা এত কেনাকাটা কেন করলাম? লেহেঙ্গা শাড়ি তো সব কেনার কি অর্থ? সাদিদ ফোঁস করে শ্বাস ফেলে তাকায়, উত্তরে বলে, 6 মাস টাইম এরাপ না তোর সংসার সম্পর্কে জানার জন্য? বিয়ে নিয়ে নিশ্চয় সব জেনে বুঝে নিয়েছিস ওহি, এখন আর কোনো সমস্যা নেই নিশ্চয়ই তোর? ওহি আগের মতোই তাকিয়ে থাকে। বিয়ে কেমন যেন শীতল অনুভূতি ছুঁয়ে গেল। মনে হলো এই মানুষটাকে বিয়ে করবে। সত্যি এই মানুষটার সাথে বিয়ে হচ্ছে তার। অবিশ্বাস্য এই অনুভূতিতে তার আনন্দ আনন্দ লাগে না, আবারও কেমন অস্বস্তি ভয়ও হচ্ছে। সে তো সত্যি এই 6 মাসে ও সংসার সম্পর্কে কিছু শেখেনি। নিরাজ চা নিতে বলল, আপনি তো বলেননি 6 মাস পর বিয়ে করবেন? তাহলে সংসার সম্পর্কে সব জেনে নিতাম। সমস্যা নেই, না জানলে আমি জানিয়ে দিব। আই থিঙ্ক আমি সব জানি। শেষের বাক্যটা সাদিদ কিছুটা হেসেই বলল। সাদিদকে ওহি খুব একটা হাসতে দেখেনি, কেমন যেন রাগ রাগ সবসময়। এখন হাসতে দেখে সে তাকায় মুগ্ধ চাহনিতে। হেসে সেও বলে, আমি তো আরও ভেবেছিলাম আপনি বিষয়টা ভুলে নিনিকে বিয়ে করে নিচ্ছেন। সাদিদের হাসি হাসি মুখটা আবার কেমন হলো। ওই দিকে চেয়ে উত্তর করলো, তোকে যখন এত বছরেও ভুলতে পারিনি, তখন এই 6 মাসে ভুলে যাব এটা ভাবা বোকামো ওহি। ওই চুপ থাকে কিয়ৎক্ষণ পর আবার বলে, বিয়ের সিদ্ধান্ত পরিবার থেকে নিয়েছে। আব্বু আম্মু তো কিছু বলল না? না নিলে কি করবি না বিয়ে? আমাকে করব। সাদিদ হেসে বলে, অতটা সাহস তোর মধ্যে দেখি না আমি। ওই এর বিরোধিতা করে দ্রুত বলল, কেন? আমি সত্যি আপনাকে ভালোবাসি। এই সাহসটা আমি করতে পারবো অবশ্যই। সাদিদ ঠোঁট কামড়ে হাসে, বলে, ভালো তো। আমিও দেখি আবির আঙ্কেলের পুতুলের মতো মেয়ের কত সাহস। চল এক্ষুনি গিয়ে বিয়েটা করে ফেলি। ওহি মুহূর্তেই বলে উঠল, বিয়েটা আমি পারিবারিকভাবেই করব সাদ ভাইয়া। আমার বিশ্বাস আছে আব্বু আম্মুর প্রতি, ওনারা আমায় বুঝবেন। কেন জেনে বুঝে শুধু শুধু তাদের কষ্ট দিয়ে নতুন জীবন শুরু করব বলুন? ওনাদের কষ্ট না দিয়ে শুরু কর তাহলে। এতটুকু বলেই সাদিদ বাইক চেপে বসলো। ওহিকে উঠার জন্য বলতে ওহিও উঠল। শোধালো, রাগ করলে তুমি? সাদিদ বাইকের মিররে তাকিয়ে ওহির মুখটা দেখে বলল, না। তবে তোর কখনো তুমিটা কিসের উপর নির্ভর করে ঠিক বুঝলাম না। ওই এবারে আর উত্তর করে না। সে নিজেও জানে না কখন তুমি বলে কখন আপনি বলে, মিক্স হয়ে যাচ্ছে অনেকটা। সাদিদ ফোঁস করে শ্বাস টেনে বলল, আবিদি জিতে গেল। 2 বার বিয়ে করে নিয়েছে অলরেডি। আমি পিছলিয়ে গেলাম। ওই আগ্রহ নিয়ে তাকায়, সঙ্গে সঙ্গেই বলল, হৈমি সারা আর কাকে বিয়ে করেছে? হৈমির আগেও একবার বিয়ে করেছে, আমি দেখেছিলাম আদ ভাইয়ার আইডিতে ম্যারিড স্টার। মনে মনে এই প্রশ্নটা ছিল ও। সাদিদ চাপা হেসে উত্তর দিল, হৈমিকেই ওরা পারিবারিকভাবে বিয়ের বছরখানেক আগেই বিয়ে করে নিয়েছিল। ওই বোকার মতো চেয়ে থাকে হৈমিকে বিয়ে করেছে, অথচ তারা এতদিন হৈমির সাথে থেকেও বুঝলো না। বলল, হৈমি আমরা বুঝলামই না এতগুলো দিন। হৃদি আপু আর আমি কি বোকা? বুঝলামই না। বোকাই তো, বুদ্ধির সিটে ফোটাও তো নেই তোর মাঝে। ওই আবারও শুধালো, বুদ্ধির সিটে ফোটা নেই? বুদ্ধিহীন আমি? অবশ্যই, সে ছোটবেলা থেকেই তুই বুদ্ধিহীন। ওই আর কিছুই বলে না, কেমন মুখ ফুলিয়ে রাগে চুপ থেকে। তার বুদ্ধি নেই, সত্যি বুদ্ধি নেই। তাকে বুদ্ধিহীন বলতে পারলো এভাবে?
অনেকটা সময় পার হওয়ার পর বাইক এসে থামলে একদম ওহির বাসার সামনে, যেটা ওর নিজের বাসা। যদিও আজ তার বাসায় ফেরার কথা ছিল না। ওই চোখ ছোট ছোট করে তাকিয়েই বলল, সোজা এখানে? তোকে এখানে আজকে এমনিতেই আসতে হতো, বাস জার্নি না করে আমি এনে দিলাম, তোর তো খুশি হওয়ার উচিত। ওহি আবারও বলল, কেন আসতে হতো? বিয়ে কি আজই? সাদিত হেসে ফেলল। এবারে বলল, না। ওহির মুখ তখনও আগের ফোলা মনে হলো যেন। বোধ হয় রাগ করেছে তাকে বুদ্ধিহীন বলাতে। ওই ফের বলল, কোনো দিন তাহলে? সাদিত ঠোঁট চেপে হাসে, ভ্রু উঁচিয়ে বলে, খুব আগ্রহ দেখছি তোর, কৌতূহল। সাদিত ফের হেসে বলল, তোর বাপ মা বলবে কবে বিয়ে? ভেতরে যা। একদম হুট করেই ওহির বিয়ের ডেট রাখা হলো। তার মা বাবা অবশ্যই তাকে জিজ্ঞেস করেছে এ নিয়ে। ওহির কেমন স্বপ্ন স্বপ্ন লাগে সব যেন। হুট করেই তার সাত ভাইয়ার আগমন, হুট করেই হুমির বিয়েতে দেখা, তারপর হুট করেই বিয়ের প্রস্তাব এবং অবশেষে বিয়ে। ওহির এই সুখ সুখ অনুভূতির মাঝে সে টের পেল তার বিয়ে হতে আর মাত্র 2 দিন বাকি। বাবা মা খুব ব্যস্ত তার বিয়ের আয়োজন নিয়ে, অথচ তার সুখ সুখ লাগছে। কোনো ব্যস্ততা অস্থিরতা কিছু কাজ করছে না। ওই বাইরে তাকায়, সন্ধ্যা ঘনিয়ে রাত হয়েছে। হোমি, আবিদ, সাদিদ, অহন, ওহিরা সবাই বের হবে আরও কিছু কেনাকাটা করতে। ওহি তাই তৈরি হয়েছে লাল রঙের একটা শাড়ি পরে, চুলগুলো খোলা রেখেছে ইচ্ছে করেই, চোখে গাঢ় কালো কাজল। প্রিয় পুরুষের সাথে যাবে বলেই বোধহয় ওই সময় নিয়ে আজ সাজগোজ করেছে। মায়ের থেকে আবদার করে শাড়ি পরেছে। ওই দীর্ঘ প্রতীক্ষা নিয়ে বার কয়েক জানালায় তাকিয়ে পরখ করে সে সময় দেখে আসছে না কেন। সাজিদের সাথে 3 দিন হলো যোগাযোগ হয়নি তার আর। সেদিন যে বাইক থেকে নামিয়ে গেল ওইটুকুই। এছাড়া বলতে গেলে সাজিদের সাথে তার ফোনে যোগাযোগই হয়নি এতগুলো দিনে। অথচ এই প্রথমবারের মতো তার ফোনে আননোন নাম্বার থেকে কল করা মানুষটা হলো সাজিদ। ওই ফোন তুলতেই ওপাশ থেকে পুরুষটা বলল, জানালা দিয়ে কি দেখছিস ওভাবে? আশ্চর্য, নিচে আয়। ওই কণ্ঠটা আর কথার ধরন শুনেই বুঝলো মানুষটা কে। ওই আকস্মিক নিচে তাকালো। হৈমিকে দেখা যাচ্ছে পিছনের সিটে। সামনে অবশ্য গাড়ির ভেতরে দেখা গেল সাদিদ, আবিদকেও। ওই তাকায়, ফোনে বলল, আসছি। উত্তরটা দেওয়া মাত্রই অহন এলো। হেসে হেসে বলল, তোর জামাইকে আমার পছন্দ হলো না রে আপু। এর থেকে ভালো হতো তাসিন ভাই দুলাভাই হলে। কি একটা তার সেরা বল খুঁজলি। বাইরে অপেক্ষা করছে, চল এখন। ওই তাড়াহুড়োয় কল রাখেনি। ওপাশ থেকে সাদিদও স্পষ্ট শুনো কথাগুলো, অথচ ওহির খেয়ালই নেই তা। ওই ভাইয়ের কথা শুনে ভ্রু কুঁচকালো। অহন সহ যেতে যেতে বলল, কেন, কি করেছে উনি? উত্তর করলো, সারাক্ষণ রাগ নিয়ে থাকে এই ব্যাটা। তুই কিভাবে থাকবি? তাসিন ভাই তো কত সফট, বল। তোর উচিত তাসিন ভাইকে বিয়ে করা। ওই ছোট্ট শ্বাস ফেলল এবারে। যেতে যেতে অহনের মাথায় আলতো করে থাপ্পড় বসিয়ে বলল, তাসিন আমার বেস্ট ফ্রেন্ড, জানিস না অহন? কী সব আবল তাবল বকে চলেছিস? ওই ছেলে তোকে সুখে রাখবে না, আমি 100% শিওর। তুই বেশি বুঝিস, পাগল। অতঃপর এতটুকু বলে শেষ। মায়ের কাছে গেল, বের হওয়ার বিষয়ে জানিয়ে ফের পা চালালো। ওখানে গিয়ে হাজির হতেই দেখলো সাদিদ নেমে গিয়েছে। ওই ব্রু কুঁচকে বলল, নেমে পড়লেন কেন? সাদিদ আলগোছে ভাব দেখিয়ে উত্তর করলো, যেতে ইচ্ছে হচ্ছে না। তুই যাবি, এটা কেমন কথা? ওহির মা সকালেই বলেছে সাদিদ নাকি তাকে নিয়ে আরেকটু কেনাকাটা করবে, এই জন্য বের হবে, অথচ এখন বলছে যেতে ইচ্ছে হচ্ছে না। ওই ব্রু কুঁচকে জিজ্ঞেস করলো, যেতে ইচ্ছে হচ্ছে না মানে? আম্মু তো বলল আপনি সহই যাবেন বলেছিলেন। সাদিদের মুখ চোখে এবার কিছুটা রাগ ফুটে উঠে যেন, অথচ কথাতে সে রাগ না ফুটিয়েই সে বলল, তোর উচিত ছিল তোর ফ্রেন্ডের দেখা। কি যেন নাম ওর? তাসিন, রাইট? অহন অহন কপাল কুঁচকায়। কেন জানি তার এই রাগ রাগ হয়ে কথা বলা ছেলেটাকে পছন্দ হয়নি বোনের জন্য। ভ্রু নাচিয়ে সে বলল, হ্যাঁ তো? সাদিদ এবার সরাসরি প্রশ্ন ছুড়ল,
তোমার আমাকে পছন্দ নয় কেন? আমায় তো এখনো দুলাভাই বলে ডাকোনি। তোমার আপুই নিষেধ করেছে নাকি? এবারে ওহির উত্তর করলো। বুঝে উঠল সাদিদ হঠাৎ এসব আবল তাবল কথা বলছে কেন। একটু আগে অহন যা বলল তা জেনেছে, কিন্তু কিভাবে এটা সম্ভব নাকি? ওই দ্রুতই বলল, আমি কেন নিষেধ করব? আপনি সম্পর্কে ওর দুলাভাই হবেন, ও তো দুলাভাই ডাকবে আপনাকে, নিষেধ করব কেন? সাদিদ উত্তর করে না। কিছুটা সময় চুপ থেকে মোবাইলের স্ক্রিনে চাইল, অতঃপর ব্যস্ত ভঙ্গিতে বলল, আবিদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিব, সবাই মিলে কেনাকাটা করে নিস, আমার একটু কাজ আছে। ওহির এবার হুট করেই কান্না আসে। সে ভীষণ শখ করে সেজেছিল আজ, খুব ইচ্ছা করেই প্রিয় পুরুষের নজর কাড়ার জন্য শাড়ি পরেছে, চোখে কাজল দিয়েছে, অথচ হলো কি? সে মানুষটা একবারও কি পরখ করে দেখলো তাকে? ওর কান্না পায়, চোখ টলমল করে। কিছুটা সময় চুপ থেকে সাদিদের পিছু পিছু গিয়ে বলল, আমি তো কিছু করিনি, শুধু শুধু রাগ দেখাচ্ছেন। আমি সত্যি কিছু করিনি। একটু আগেও তো ভালোভাবে কথা বললেন, এখন কি হলো? চলে যাচ্ছেন কেন? সাদিদ তাকালো মেয়েটার দিকে, কণ্ঠ কথা এবং চাহনি স্পষ্টভাবে প্রমাণ দিচ্ছে যে মেয়েটার কান্না পাচ্ছে। সাদিদ তাকায়, ঠোঁট চেপে দীর্ঘশ্বাস ফেলে শান্ত স্বরে বলল, রাগ দেখাচ্ছি না, আমায় সত্যি যেতেই হচ্ছে না। আবির তখন শাড়ি থেকে মাথা বের করে দেখে অহনকে ডেকে নিয়ে বলে, অহন পিছু উঠে পড় তো, ওরা আসুক ওদের মতো। অহন তাকিয়ে বোনকে দেখছিল। ছোট হলেও সে বোনকে বেশ ভালোভাবেই বুঝে। বোনের যে চোখ টলমল করছে তাও স্পষ্টই বুঝতে পারল সে। সেজন্য বোনের কাছে গিয়ে শান্ত গলায় বলে এলো, তোর সাথে কিছু করলে আমায় বলবি, বুঝলি? সঙ্গে সঙ্গে কল দিবি। বোন দিচ্ছি, ভালো কথা। এখন থেকেই এমন রাগ দেখালে কিন্তু দেব না। শেষ বাক্যটা অহন সাদিদের দিকে তাকিয়ে বলল, বলে চলেও গেল মুহূর্তেই। গাড়িতে গিয়ে বসলো। অতঃপর আবিদ, হোমি আর অহন চলে গেল। পরে রইল ওহি আর সাদিদি। ওহি তখনও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলল, এমন রাগ পুষছেন কেন? বলুন না কি করেছি? সাদিদ নিজের রাগ শান্ত করার খুব করে চেষ্টা চালায়। সে জানে ওই কিছু করেনি, ওই নির্দোষ, তবু রাগ হচ্ছে, অযথায় রাগ হচ্ছে। সাদিদ বার কয়েক শ্বাস ফেলে নরম গলায় বোঝানোর ন্যায় বলল, কিছু করিসনি, আমার অযথায় রাগ হচ্ছে, তোর উচিত এখন আমার থেকে দূরে থাকা। রেগে গেলে আমি খুব একটা ভালো আচরণ করি না। ওই বাচ্চাদের মতোই অভিমান করলো যেন। বলল, তুমি তো এমনিতেও খুব একটা ভালো আচরণ আমার সাথে করছো না সাদ ভাইয়া। তোমার সাথে দেখার শুরু থেকেই আমি তোমার রাগী দেখে আসছি। আমি তোকে সুখী রাখতে পারবো না। আমি বেশি রুড, বেশি রাগী। আমি তোর জন্য পারফেক্ট নই ওহি। ওহি এবারে বুঝলো যেন, কিন্তু কিভাবে অহনের কথাগুলো শুনে ফেললো তা বুঝলো না সে। উত্তর করলো, আমার চোখে আপনি পারফেক্ট, আমার অনেক কালের প্রিয় আপনি। আপনি জানেন আমি আপনাকে হারানোর ভয়ে কতটা কষ্ট পেয়েছিলাম, কান্না করেছি কত সময়, কতদিন। আপনি আমার জন্য পারফেক্ট না হলে নিশ্চয়ই কষ্ট পেতাম না আমি। তুই যদি বলতি আমি পারফেক্ট না, তবু আমি তোকে বিয়ে করতাম ওহি। পারফেক্ট না হলেও বিয়ে করতাম। তোর ভাইকে বুঝিয়ে দিবি আমি তোর জন্য পারফেক্ট, আর কেউ না, বুঝলি? ওই মাথা নাড়ে, বলে, বলবো। সাদিদ এবার নিঃশব্দে হাসে। ওই সে বাধ্য, গত ছোট ওহি আসে যেন। বলল, মেজাজ খারাপ তোর, কেনাকাটা আর হচ্ছে না রে আজ, খুবই সরি এর জন্য। ওর হলুদ অনুষ্ঠান শেষ হলো প্রায় রাত 2:30তেই। ও ভালোভাবে ফ্রেশ হয়ে ফ্রি হয়ে রুমে এলো। আর একটা রাত, কয়েকটা ঘন্টা, এরপরই সুন্দর একটা প্রভাত, সুন্দর একটা সূচনা। আর একটা দিন পরই ওই বিয়ে, অথচ যে তার বর হবে তার খবর নেই। একটা পুরো হলুদ অনুষ্ঠান গেল, সাদিদের সাথে তার একটা ছোট্ট মেসেজও আদান প্রদান হলো না। ওই ছোট্ট শ্বাস টেনে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে, বুকের ভেতর চাপা অস্থিরতা, আনন্দ, শোক। আর একটা দিন পর সে সাদিদ এহসানের বউ হবে, তার প্রিয় পুরুষের সাথে সংসার বোনার স্বপ্ন পূরণ হবে। ওই চোখে ঘুম নেই। বার কয়েক এপাশ ওপাশ করে সে চাপা অস্থিরতা নিয়ে উঠে বসে। বাইরে তখন অল্প বর্ষণ। ওহি চোখ মিনমিন করে বিছানা ছেড়ে
উঠতেই মোবাইল ভাইব্রেট হলো। মেসেজ টোন দ্রুত মোবাইলটা নিয়ে মেসেজ দেখতে গিয়ে চোখে পড়ল ওহি। একবার নিচে আয়, বৃষ্টিতে ভিজে গেলাম। সাদিদ কয়েক মিনিট আগেও মেসেজ দিয়েছে। যা দেখ চোখে পড়ল মাত্রই ওহির। ওই ছোট্ট শ্বাস টানে, নিশ্চয়ই এখন যাবে না বললে লোকটা নাকের ডগায় রাগ ঝুলিয়ে রাখবে। তাছাড়া ওই ইচ্ছে এই পুরুষটাকে বিয়ের আগে আরও একবার দেখার, কথা বলার। তাই জানালা দিয়ে একবার লোকটাকে দেখে নিয়েই গুটি গুটি পায়ে পা এগোলো বাগানের কাছটায় গিয়ে সাদিদকে দেখে। সামনে যেতেই সাদিদ তাকালো। পরনে হলুদ রঙের সুতির সাদামাটা একটা শাড়ি, চুলগুলো এলোমেলো ঠেকছে, মুখে সাজ নেই, অথচ এই সাজবিহীন ওহিকেই একটা পিতন হলুদ শাড়িতে কি চমৎকার লাগছে। যেমন সেদিন লাল শাড়িতে লেগেছিল। সাদিদ নিঃশব্দেই হাসে। তাকিয়ে থেকে হুট করে হেসে বলল, তোকে সুন্দর লাগছে ওহি। ওই ফ্যাল করে তাকায়। এতটুকু পথ আসতে আসতেই প্রায় ভিজে গিয়েছে। সাদিদও ভেজা পোশাক আশাক চুপসে আছে শরীরের সাথে। সে অস্পষ্ট আওয়াজে বলল, হুঁ। সাদিদ এসেছিল ওহির সাথে সেদিনকার সেই চলে যাওয়ার অভিমান মিটিয়ে নিতে। কিছু কেনাকাটা করেছি নিজেই তা দিতে এবং ওইকে দেখতে। অতঃপর মনে হলো কিছুটা প্রশংসা করা অন্যায় নয়। নিঃশব্দে হেসে ফেরি বলল, তোকে সেদিন বলা হয়নি ওহি, তোকে শাড়িতে সুন্দর দেখাচ্ছিল। আমার ইচ্ছে হচ্ছিল আবির আঙ্কেলের পুতুলের মতো মেয়েটার দিকে তাকিয়েই থাকতে সারাটাক্ষণ, যেমনটা এখন তাকিয়ে আছি। ওহি তাকালো না, এবারে নজর সরালো। শিরশিরে এক অনুভূতি ছুঁয়ে গেল যেন। কিয়ৎক্ষণ চুপ থেকে বলল, বাসায় যাই এবারে। না। ওহিও মাথা নাড়িয়ে বাধ্য মেয়ের মতো বলল, ঠিক আছে। সাদিদ হাসে কেবল, ফের ভেবে বলল, চলে যা। থাকলে আমার বুকের ভেতর ঝড়টা বেশি সময় চলবে। ওহি তাকালো, বলল, আমি থাকলে তোমার বুকের ভেতর ঝড় চলবে সাদ ভাইয়া? ওহির বোকার মতো প্রশ্ন শুনে সাদিদ হাসলই কেবল। সাদিদের চুলগুলো প্রায় ভেজা তখন। ভেজা চুলগুলো পেছনে ঠেলে সে ঝুঁকে ওহির কানে ফিসফিসিয়ে বলল, হুঁ, আবির আঙ্কেলের পুতুলের মতো মেয়েটা থাকলে আজকাল আমার বুকের ভেতর ঝড়ই চলে। কেন তা জানি না। ওহি এবারে নিজের বোকামো ছেড়ে আচমকাই বুঝে গেল যেন সব। এতটা কাছে সাদিদ এবং তার কথা শুনে কেমন শিহরণ বইল সর্বাঙ্গে। ঠোঁট চেপে রেখে দ্রুত অন্যদিকে ফিরে সে হাঁটা ধরল। সাদিদ হাসে পিছন থেকে বলল, তোর জন্য অনেক কিছু আনা হয়েছিল, দেওয়া হলো না। যদিও বিয়ের পর ওসব পেয়ে যাবি। আমার রুমে এমনিতেই বিয়ের পর মুহূর্তেই যখন ওইকে নিয়ে যাওয়ার সময় হলে তখন থেকেই ওই কি যেন কান্না জ্বলল। গাড়িতে ওঠানোর পরও এক দাঁড়ে কাঁদছেই মেয়েটা। সাদিদ দেখছিল কেবল, অপেক্ষা করছিল মেয়েটাকে একা পাওয়ার। অতঃপর গাইতে একা পেয়ে সে সর্বপ্রথম শোধালো, তুই না আমার জন্য কান্না করেছিলি, তবে এখন কেন কান্না করছিস? রেখে চলে যাব তোকে। ওই তবুও কাঁদে। কান্না থামালো না। সাদিদ এবারে গম্ভীর স্বরে বলল, কান্না থামা। ওই তবুও কাঁদছে দেখে সাদিদ ধমক দিয়ে বলল, কি হলো? কান্না থামা। তোকে একেবারে জন্য নিয়ে চলে যাচ্ছি না আমি, নিয়ে আসবো তুই যখন চাইবি তখন। ওহির কান্না এবারও থামল না, বরং আকস্মিক ধমক কান্না আরও দ্বিগুণ হল। সাদিদের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো স্বরে বলল, আপনি খুব খারাপ সাদ ভাইয়া। সাদিদ একটু নরম হলো না, বরং গম্ভীর একরোখা স্বরে জানালো, এতদিন ভাইয়া ফাইয়া যা বলেছিস মেনে নিয়েছি ওহি। এখন আমার ওয়াইফ তুই। এইসব ফাও ফাও সম্বন্ধ নেই, ডাকবি না আর, মনে থাকবে। ওহির এবারেও যেন কান্না কমে এলো। আচমকায় তাকালো বাচ্চাদের মতো। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করে বাধ্য মেয়ের মতো বলল, থাকবে। সাদিদ হাসে, ওহির মাথায় হাত বুলিয়ে বলে, এই তো পুতুলের মতো মেয়েটা ছোটবেলার মতো মাথা নাড়ায়। এবার কান্না থামা, চকলেট দিব। তখন প্রায় রাত 12টা। ওই অনেকটা সময় বিছানায় পুতুলের মতো বসে থাকলো, অথচ সাদিদের আসার নামগন্ধ নেই। এদিকে ওই নার্ভাস, মুখ চোখে তা স্পষ্ট বোঝা যাচ্ছে যে নার্ভাস।
প্রথমবারের মতো একটা পুরুষ মানুষের সাথে রুম শেয়ার, বিছানা শেয়ার, আরও কত কি বৈবাহিক সম্পর্ক, তাও আবার তারই প্রিয় পুরুষ। ওহির গলা শুকিয়ে আসে কেমন এসব ভেবে ভেবে। অতপর একটা সময় পর সাদিদ এলো, খুবই স্বাভাবিক গলায় জানতে চাইলো, এতটা সময় হলো ঘুমাসনি কেন? ওই উত্তর করলো না। আর সাদিদ আবারও বলল, তুই কি অপেক্ষা করছিলি আমার জন্য? ওই এবারে বলল, না। সাদিদ ভ্রু নাচিয়ে বলল, করছিলি না? অথচ আজ আমার জন্যই অপেক্ষা করার কথা তোর। ওই কি উত্তর করা উচিত বুঝে না যেন। এবারে বলল, না মানে করছিলি কিন্তু কেন? ওইর এবার রাগ লাগে, ইচ্ছে করেই তাকে এভাবে ঘুরপাক খাইয়ে জিজ্ঞেস করছে। ওই চোখ ছোট ছোট করে সেই বলল, তুমি কিন্তু আমায় গোলাচ্ছ, আমি এমনিতেই নার্ভাস ফিল করছি। সাদিদ মনে মনেই হাসে। বিছানায় বসে ওহির দিকে ঝুঁকলো সে। মেয়েটা কপালে আসা চুল কানের পিছনে গুঁজে দিতে দিতে ফের ভ্রু নাচিয়ে বলল, নার্ভাস ফিল করছিস কিন্তু কেন? উত্তর এলো, এমনি। সাদিদ আবারও ওহির নজর আড়াল করে হাসলো ঠোঁট বাঁকিয়ে। বলল, তোর কথা আটকাচ্ছে ওহি। কেন? শরীর ঠিক না তোর? ঠিক। তাহলে? সাদিদ এমন ভাবে কথা বলছে যেন সে কিছুই জানে না, কিছুই না, এতটাই গম্ভীর শান্ত স্বর তার, যেন সব সে সত্যি সত্যি বলছে। ওহি রাগ নিয়ে বলল, কিছু না, তুমি মুখ গম্ভীর রেখে মজা নিচ্ছ, আমি জানি। ফের বলল, আপনি ভেতরে যা বাইরে তা দেখান না, শুধু রাগটাই ভেতরে বাইরে সমানভাবে প্রকাশ পায়। সাদিদ এবারে প্রকাশ্যে হেসে ফেলল, বলল, অনেক কিছু বুঝেছিস তো, এখন কি? ভেতরে যা, রূপ বাইরেও সেই রূপ দেখাবো বল। নিজের কথা ফের নিজেকেই ফাঁসিয়ে দিল যেন। ওই অস্ফুট আওয়াজে বলল, সাদিদ এবারে ভ্রু উঁচু করে সিরিয়াস ভঙ্গিতে বলল, আই থিঙ্ক তুই এতটা সময় যেসব ভেবে নিয়ে নার্ভাস ফিল করছিলি সেসব ঘটলে তুই খুব একটা মাইন্ড করবি না, এগুলো স্বাভাবিক, রাইট? ওই উত্তর করে না, তবে ওর দিকে তাকিয়ে থাকে কেমন। সাদিদ ওভাবেই তাকিয়ে থাকতে দেখে বলল, ওভাবে বাচ্চা বাচ্চা পুতুলের মতো তাকাচ্ছিস কেন? ওই বলল, আমার না বিশ্বাস হচ্ছে না আপনি আমার বর। আপনি ওভাবে তাকিয়ে হেসে কথা বলছেন কেন? আমি তো ভেবেই নিয়েছিলাম আমি আপনাকে হারিয়ে ফেলেছিলাম, আপনি অন্য কারোর হয়ে গিয়েছিলেন, ভেবে নিয়েছিলামই। আচ্ছা, আপনি যদি হৈমীর বর হতেন তাহলে এই সবগুলো হৈমীর সাথে বলতেন। আপনি হৈমীকে? সাদিদ ওহির এইসব আজব ভাবনা থামাতে মুখে আঙ্গুল রাখলো, শুধালো, মুখটা থামা ওহি, তোরই বর, তোকেই ভালোবাসবো। হৈমী আমার ভাইয়ের ওয়াইফ, ওকে এসব জীবনেও বলবো না নিশ্চয়। এখন প্লিজ তোর এসব চিন্তা বাদ দে। ওই মুখটা চুপসে নিল, বলল, সাদিদ এবার মুখ এগোয়। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের নিজের অষ্টজোড়া চেপে ধরল ওহির কপালে। ওহি তখন প্রথমবারের মতো শিউরে উঠল। সাদিদ ছাড়ল না, কপালে ওভাবেই ঠোঁট ছুঁয়ে রেখে দীর্ঘ আকাঙ্ক্ষার স্পর্শ পূর্ণ করে বলল, আমার হওয়ার জন্য ধন্যবাদ ওহি। ওহি তখনও ফ্যালফ্যাল করে তাকিয়ে। সাদিদ হেসে ওহির আদুরে বাচ্চা মতো মুখটায় চুমু দিল, ডান গালে কয়েক সেকেন্ড ঠোঁট ছুঁয়ে জানালো, আমায় ভালোবাসার জন্য ধন্যবাদ। এরপরের স্পর্শগুলো খুব একটা স্থির রইল না। ওহির পুতুলের মতে আদুরে মুখটায় বিচরণ ঘটল। এক পর্যায়ে বলল, আমাকে তোর করে চাওয়ার জন্য ধন্যবাদ। সাদিদ এবারে ঠোঁট এগোলো ওহির পাতলা ঠোঁট জোড়ায়। এক নিমিষেই উন্মাদের মতো দখলে নিল মেয়েটার আদর। অতপর অনেকটা সময় পর সে ঠোঁট জোড়ার ওপর নিজের রাজত্ব বিলীন করে সে ওহিকে হাঁপাতে দেখল। সে হাঁপাতে থাকা মেয়েটার থুতনিতে চুমু দিয়ে সে বলল, সেই ছোট্টবেলার মেয়েটা, সেই ছোট্ট ওহি, আজ আমার বউ হওয়ার জন্য ধন্যবাদ। সমাপ্ত। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলে নতুন নতুন গল্প পেতে সবাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।